হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসটাতে এবং তাপগতিবিদ্যার 4 নাম্বার ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? তো এই পর্যায়ে আমরা আমাদের 4 নাম্বার ক্লাসটা এই ভিডিওটাতেই রাখো। 4 নাম্বার ক্লাসটা আসলে আমরা করব, বড় করে দাও। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। সো কি অবস্থা সবার? পলি অলরেডি বলছো ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা লাবিব? তো যারা যারা সালাম দিচ্ছ তাদেরকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং 3:30 সময় কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে এবং সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটি পারফেক্টলি স্টার্ট করতে পারি। ওকে, সো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? তো আমরা এর আগে 3টা তাপগতিবিদ্যা ক্লাস করছিলাম এবং গত ক্লাসটা যখন চলছিল তখন হঠাৎ করে পাওয়ার লস হওয়ার কারণে বা ইলেকট্রিসিটি ক্রাইসিস হওয়ার কারণে আমরা ওই ক্লাসটাকে ওই সময় আর কন্টিনিউ করি না। কিন্তু আজকে ক্লাসে কিন্তু সবাইকে ওয়েলকাম আছে ভাইয়া। আজকে আজকে কেউ দেখি যে কমেন্ট আজকে 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 আর আগের দিনের পাঞ্জাবিটা এক হয়ে গেল না? কারণ আজকের ক্লাসটা এবং আগের দিনের ক্লাসটাও যে এক, 4 নাম্বার ক্লাস। আই রিমেম্বার এভরি সিঙ্গেল থিং। ওই দিনকে ক্লাসটি হয়নি, 4 নাম্বার ক্লাসটি হয়নি। আমি হঠাৎ করে যখন শুরু করেছি তখন তোমরা এই যে পাঞ্জাবির কথা বলবো আমি জানতাম। তো দ্যাটস ওয়াই আমি ভাবছি আচ্ছা আজকে তাহলে তো আরেকটা পাঞ্জাবি পড়া উচিত। তো ওই যে যে কোশ্চেনটা করছো তাকে বলতেছি ক্লাস তো আজকে ওটাই, ওই দিন ক্লাসটা কন্টিনিউ হয়নি। দ্যাটস ওয়াই আমি ওইখানেই সময়কে থামায় রাখছিলাম, ওখানেই আমি সময়কে থামিয়ে দিয়েছিলাম এবং আমি ওখানেই সময়কে আটকে রেখেছিলাম। তো ওর পর থেকেই আজকে ক্লাসটা শুরু। ধরে নাও ওই ওই যে ওই দিনকে ওই ক্লাস থেকেই আমরা ক্লাসটা করতেছি। তো আশা করতেছি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করবো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে কিন্তু তোমরা ভুলো না। তোমরা 3টা ক্লাস করেছো, আমরা থার্মোডিনামিক্সের 3টা ক্লাস করেছি এবং 3 নাম্বার ক্লাসটাতে আমরা নির্দেশক চিত্র পড়েছিলাম। এখন তোমরা যদি যুক্ত না হও তখনই আমাদের ক্লাসটা কিন্তু আসলে অনেক বেশি সিগনিফিকেন্ট হয়ে উঠবে। এভাবে করে ধীরে ধীরে কিন্তু আমাদের নোট কন্টেস্ট হচ্ছে, আমাদের আরও অনেকগুলা বলতে কি আরও অনেকগুলা প্ল্যান। আই হ্যাভ টু মেনি প্ল্যানস। ওকে, আই হ্যাভ টু মেনি প্ল্যানস ফর ইউ অল। তো তোমরা সবাই যখন হচ্ছে গিয়ে আমার সঙ্গে যেভাবে আমি চাচ্ছি এবং আমি জানি যে তোমরা সেভাবে করে আগাবা এবং আমার ভালো লাগছে যে তোমাদের নোটগুলা হঠাৎ করে দেখলাম পোলাপান অনেক দুষ্টু। যখন প্রথম দিকে ক্লাস হইতো তখন নোট দিতা, তোমরা নোট দিতা, এটা ট্রু। তোমরা নোট দিতা, প্রথম থেকেই নোট দিতা। এবার দেখি নোট কম্পিটিশন যখন শুরু হয়ে গেছে এখন সবাই খুব সিরিয়াস। আচ্ছা কোন গ্রুপে নোট আপলোড করতে হবে? তো এরকম নানা রকম কোশ্চেন, তাই না? টাকা পয়সা লোভ লেগে গেছে তোমাদেরকে। তো যাই হোক, অনেকবার তো ওই জায়গা থেকে আমি বলতেছি যে আজকে ডিটেলসে কিন্তু বলে দিব যে কোন গ্রুপে আসলে তোমাদের নোট দিতে হবে বা হচ্ছে গিয়া নোট কি ম্যানারে দিতে হবে সেটা তোমাদেরকে বলা হবে। এবং সব থেকে মরাল অফ দ্য স্টোরি, এই এই নোট টোট সব তো আমরা দিবই, কিন্তু আরেকটু বড় করতে হবে। তো এইবার ঠিক আছে, এই কমেন্টগুলো বেশি চলে যায় না, এটা কমেন্ট সেগমেন্টটা বড় হয়ে গেছে, মানে কমেন্ট একটার বেশি দেখা যায় না এট এ টাইম। তুমি হচ্ছে এটা রাখো, এটাই ভালো। সো ওকে ফাইন। তাই তো আর কই সবাই আসলে কিন্তু আমরা ক্লাসে শুরু করতে পারবো এবং আমরা নির্দেশক চিত্রের যে পরের অংশটা আছে ওই স্যার ডিসকাউন্ট কতদিন থাকবে? 11 তারিখ, 11 তারিখ, 11 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। রমাদান 499, এই ডিসকাউন্টটা 11 তারিখ পর্যন্ত থাকবে, ঠিক আছে? তো এবার তোমরা যখন যুক্ত হবে তখনই আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। সো এই সময়টাই ক্লাসের জন্য বেস্ট, তাই না? যে একটা কথা আছে না, এই কথাটা তোমরা সবাই জানো যে যখন রোজাদার রোজা রেখে ক্লাস নেয় না, এটা কোথাও বলে না ক্লাস নেওয়ার কথা। এটা বলছে যে রোজাদার যখন রোজা রেখে শেষ বেলা এসে ওই পরিশ্রম করে তখন কিন্তু আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেয়, তাই না? তো ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা এই সময়টাতে মনে থাকবে, বহুদিন মনে থাকবে রোজার সময় এই যে তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি, এটা বহুদিন মনে থাকবে। তোমাদের অ্যাপ্রিসিয়েশনটা আমার আসলে খুব ভালো লাগে এবং তোমরা যে ক্লাসে এই যে সবাই যুক্ত হয়ে যাও, বন্ধুদেরকে নিয়ে যুক্ত হও, দ্যাটস রিয়েলি 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 অ্যামেজিং, ঠিক আছে? সো ক্লাসের শুরুতেই আমি আসলে কিছু কথা বলে নেই, সেটা হলো এরকম যে আমরা আমরা যে ফিজিক্সটা পড়ছি তো এর ভিতরে দেখো আমি অনেকগুলা কন্টেস্ট রাখছি, তাই না? তোমরা সবাই জানো যে আমাদের একটা নোট কন্টেস্ট চলতেছে। সো নোট কন্টেস্ট যখন চলতেছে সেখানে আমাদের 5,000 টাকা করে প্রাইজ মানি, তাই না? 5,000 টাকা করে আমাদেরকে প্রাইজ মানির একটা ব্যবস্থা এখানে আছে। যারা বেস্ট টপ 5 নোট হবে তাদেরকে এই প্রাইজটা দেওয়া হবে। এবং এটাও আমরা জানি যে এই নোট কোথায় আপলোড করতে হবে? এই নোট ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে এবং আরএমএইচ স্টুডেন্ট গ্রুপে, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে এবং আরএমএইচ স্টুডেন্ট গ্রুপে, এই দুইটা গ্রুপে আমরা নোটটা আপলোড করবো। সেম নোট সেম পোস্ট, দুই জায়গায় তোমরা আপলোড করে দিতে পারো। তো এটা করা হইলে আমরা যারা ভালো করবে তাদেরকে আমরা ওখান থেকে প্রথম 5 জনকে আমি দেখব। আমি সবারটা দেখি, তোমরা খেয়ালই করো, এভরি ডে প্রত্যেক দিনের আপডেট নোটগুলোতে আমি আসলে
আপডেট করে দিই যে আচ্ছা হ্যাঁ তোমার নোট ভালো হয়েছে হ্যাঁ জানো, তো তাই না? তো ওইখান থেকে আমি তোমাদেরকে বলতেছি যে এই দুইটা গ্রুপে, ফিজিক্স মেনিয়াক গ্রুপে এবং হচ্ছে গিয়া আরএমএস স্টুডেন্ট গ্রুপে তোমরা নোট আপলোড করবা। সো একটা কোশ্চেন এরকম আসছে, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া এটা কি প্রত্যেক ক্লাসের নোটেই? না, প্রত্যেক ক্লাসের নোটে না, এটা ওভারঅল এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ প্লেলিস্টের নোটে, এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ প্লেলিস্টের নোটে। এবং এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ প্লেলিস্টটা হচ্ছে গিয়ে আমরা যখন 15টা ক্লাস নিব, 15টা আমি বলছি 12 থেকে 15টা বলছি, মানে আই ডোন্ট নো যে কতগুলো ক্লাস আসলে যাবে। ভাইয়া ফিজিক্স পড়ে লাভ কি? বিডিতে তো কি বাস বাদে এয়ার ডিফেন্স নাই। ওই আগের দিন হচ্ছে আনাস এই কথাটা বলতেছিল, তো তুমি ওখান থেকে এটা কপি মেরে দিছো তাই না? তো বুঝতে পেরেছি আমি তুমি কোত্থেকে আসছো, তাই না? যে আনাস বোধহয় এরকম কিছু একটা বলতেছিল যে এমন একটা হেলিকপ্টার বাংলাদেশে বানাবে যেটা উড়বে না, ঘুরবে। সো ওই এবং পাশাপাশি হচ্ছে গিয়া এই যে বাস দিয়ে হচ্ছে এয়ার ডিফেন্স। তো এটা তোমাকে কে বলছে? এগুলো আসলে বোগাস কথাবার্তা, তাই না? যে বাংলাদেশে অনেক পোটেনশিয়াল ইঞ্জিনিয়ার্স আছে, বাংলাদেশ থেকে অনেক ইঞ্জিনিয়ার পোটেনশিয়াল যারা হচ্ছে গিয়ে দেশের অ্যাব্রোডে যায়া অন্য দেশের জন্য কাজ করতেছে, দেশের জন্য কাজ করতেছে না। দেশের জন্য কাজ করতেছে না তার কারণ এখানে ওরকম প্রপার ইনভেস্টমেন্ট নাই, এখানে ওই সফিস্টিকেটেড প্রয়োজনটা নাই। তোমার আছে না যে প্রয়োজনই, কিন্তু ওই যে প্রয়োজনই ওই যে কি বলে, পথ নয় প্রতীকী রাস্তা তৈরি করে, একটা কথা আছে না, পথ নয় প্রতীকী রাস্তা তৈরি করে, তাই না? তো ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার প্রয়োজন যদি থাকে তাহলে সেটা মিটানোর জন্য বহু মানুষজন এখানে ইফেক্টিভ আছে। কিন্তু বাংলাদেশে এরকম বড় কোনো ভেঞ্চার করা হয় না এই সোফার। তো কেন করা হয় না সোফার? কথা আমরা অনেক পিছনে ছিলাম, আমাদেরকে ওই বেসিক জায়গাগুলোতে কাজ করে করে লাইফে আসলে বাংলাদেশ এখন একটা প্রপার জায়গাতে আসতেছে আস্তে আস্তে। তো যখন নিডটা বাড়বে তখন সেটা হবে, এমন না যে কখনোই হবে না। এই বাংলাদেশে একটা সময় ছিল যে কার্বন লাইট জ্বলতো, তোমরা জানো না? ওই যে একটা একটা অ্যাড চলতো, আমি ছোটোবেলায় বিটিভি নামক একটা চ্যানেলই, বিটিভিতে এখনও আছে। তো ওই একটা চ্যানেলই ছিল, কোনো ওই স্যাটেলাইট চ্যানেল ছিল না তখন। সাদা কালো টিভি ছিল, সাদা কালো টিভি তোমরা দেখোনি তো। ওইখানে কার্বন বাতি ছিল না, হলুদ যে বাতিটা, ওইটাই ছিল প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। তো একটা বাতি ছিল, নাম ছিল ফিলিপস। অ্যাড দিত, আমার মনে আছে খুব ছোটোবেলায় দেখতাম বিটিভিতে যে মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস। সো এখন এই যে আমি বললাম, তো ওই হলুদ বাতির মধ্যে বৈশাও তো আমি নিজে দেখছি তো এটা। তো ওই হলুদ বাতির মধ্যে বৈশাও তো তখন আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশে খুব ভালো কিছু হবে, তাই না? তো এই যে দেখো এখন বর্তমান যুগে এই যে সেই আমি যে এই অ্যাড দেখছি মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস, তো সেই আমি এখন দেখো তোমাদেরকে এর থেকে পড়াচ্ছি না, আমরা সবাই লাইভ করতেছি না। ইভেন আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তোমাদের মতো ফার্স্ট ইয়ারে, তখন ইউটিউবের অবস্থা কী ছিল জানো? আমরা জানতাম ইউটিউব, আমরা অনেক ফার্স্ট ছিলাম ওই জেনারেশনের তুলনায়। আমরা আচ্ছা ইউটিউব এটা কি? এটাতে আমরা ঢুকে দেখতাম যে অনেকগুলো ছবি দেখা যায়, থাম্বনেইল দেখা যায়। বাট বাংলাদেশের নেটের স্পিড এতই বাজে ছিল যে ওই সিম্বিয়ান ফোন ছিল ওই যুগে কোনো ওই স্মার্টফোন ছিল না, সিম্বিয়ান ফোন ছিল, নোকিয়ার সিম্বিয়ান ফোন। জানতাম যে এইগুলো থাম্বনেইল না, ওই থাম্বনেইলগুলোকে ভাবতাম এগুলো পোস্টার। ইউটিউবে শুধু এই পোস্টারই দেখা যায়, এগুলো চলে না, মানে ভিডিও বাফারিং হইতো না। তো ক্যান ইউ ইমাজিন যে ভিডিও বাফারিং হইতো না, এত এত মানে এরকম নেট স্পিড ছিল। আমরা জানতাম কি এখানে এসে শুধুমাত্র ছবিই দেখে। তো চিন্তা করে দেখো, সেই ইউটিউবেই তোমরা এখন আমার প্লে লিস্ট দেখবা। ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো নাই, ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলটা, আমার ইউটিউব চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করো নাই, তারা ফিজিক্সের একটা বড় জগৎ থেকে এখন পর্যন্ত দূরে আসো। বড় জগৎ বলবো না, what I did so far, this is nothing. What I will do in near future, that would be huge. সো ফিজিক্স ম্যানিয়াক এই ইউটিউব চ্যানেলটাতে এই যে তোমাদের জন্য, সাতাশ ভাইয়ের জন্য আমি আবার রিভাইভড, নিয়াজ ভাই রিভাইভড, তাই না? তো এখানে আমি সেটা বলতেছি যে ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো ওইখানে সাবস্ক্রাইব করো, ওই ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফিজিক্স পড়ার প্যাশনটাই আমি চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ, আই পজিটিভলি চার্জড। তোমাদের উপকারে আসার চেষ্টা করবো, টুগেদার উই ক্যান মেক এ বিয়ার থিং, রাইট? আচ্ছা, তো অল আই এম সেইং যে আমরা সবাই অপরচুনিস্ট, বাট আমাদের সবাইকে অবশ্যই কি হবে, আশাবাদী হতে হবে। আমাদের সবাইকে অবশ্যই পজিটিভ থিঙ্কার হইতে হবে। স্যার আর্কাইভ ক্লাস করলে কি লাইভ ক্লাস করা লাগবে? হ্যাঁ করা লাগবে। আচ্ছা, যখন আমরা কোর্সে ক্লাস করবো তখন স্যার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু ধারণা দিবেন প্লিজ। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা পেতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়া এটা একটা লং টক। ধারণা তো তোমাদেরকে অনেক দেওয়া যেতে পারে, আমাদের পড়ালেখাটাও করতে হবে তাপগতিবিদ্যা। আমরা এটা নিয়ে আলোচনা করব, ইভেনচুয়ালি তোমরা যদি কোর্সে যুক্ত হও সেই ক্ষেত্রে ওখানে আমাদের তো একটা চ্যাপ্টারই তো আছে, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি
পরমাণুর গঠন এবং তেজস্ক্রিয়তা, যেটা অলরেডি আর্কাইভ আকারে যুক্ত করা আছে, কিন্তু আমাদের কোর্সে যারা যারা এখন পর্যন্ত কোর্সে যুক্ত হওনি তাদেরকে বলবো কোর্সে যুক্ত হওয়াটাই বেসিক উদ্দেশ্য না, মানে এই মুহূর্তে যদি তর্স হইতেছে না যে এই মুহূর্তেই পড়তে জানতে মন চাচ্ছ এগুলি, তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু রমাদান এই কুপন কোডটা ইউজ করতে পারো। এই যে রমাদান 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 এই কুপন কোড ইউজ করে কোর্সে যুক্ত হবে, এইটা না আমার বারবার বলতে ভালো লাগে না, সত্যি কথা বলি। এই রমাদান 499 এই কুপন কোডটা ইউজ করে তুমি কোর্সে যুক্ত যদি হও আমার কোর্সে, তাহলে 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছে 11 তারিখ পর্যন্ত। এটা আমার বারবার বলতে ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না আমি জানি, যে ডিসকাউন্টে ভর্তি হবে এটা বললেই আমার মেজাজ খারাপ হয়ে যায়, যে কোর্সে ডিসকাউন্টে ভর্তি হবে কিছুর জন্য, মানে তোমরা এমনিতেই ভর্তি হবা। কারণ আমরা যে যে পড়ানোটা, আমি নিজে আমার কোর্সকে আমি অনেক অনেক বেশি ভালো মনে করি, এবং সেটা তোমরাও মনে করবা। এবং কথা হচ্ছে ব্যাপারটা এরকম যে ডিসকাউন্টে কোর্সে যুক্ত হচ্ছ ভালো, তো এইটা কোনো বড় অপরচুনিটি না। কেউ যদি এইভাবে চিন্তা করে এই কোর্সে 500 টাকা কমে পাইছি, এই কোর্সটার দাম আরেকটু কম, তাইলে তারে বলবো ভাই পড়ালেখা আসলে দামের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নাই, প্রপোর্শনালিটি তো নাই, যে বেশি দামি কোর্স মানে ভালো, কম দামি কোর্স মানে খারাপ, এটা তো কোনোদিনই না। ইট ডিপেন্ডস, মানে এটা এটা আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তো আমাদের ক্লাসগুলো তোমরা দেখতেছো, এবং তোমরা ক্লাসগুলো দেখলে তোমরা নিজেরাই বুঝে যাবো আসলে হাউ ইট ইজ। এবং এটা 11 তারিখ পর্যন্ত তোমরা পাচ্ছ, এবং এটা তোমাদের ছোটো একটা অপরচুনিটি রমাদানের গিফট হিসেবে। আমি এটা 1 তারিখ পর্যন্ত রাখার পক্ষপাতে ছিলাম, বাট এটা 11 তারিখ পর্যন্ত আছে। ওকে ফাইন। এবং আমি বলে দিচ্ছি যে টপ 5 যারা নোট করবা এই তাপগতি বিদ্যা ক্লাসের উপরে, তারা কিন্তু 5,000 টাকা প্রাইজ মানি পেয়ে যাবা ফিজিক্স মিনিক গ্রুপে, এবং আমাদের আরএমএইচ স্টুডেন্ট গ্রুপে তোমরা হচ্ছে কি এই নোটটা সাবমিট করো। আমি প্রত্যেকের নোটটা কিন্তু আসলে দেখতেছি। ওকে, সো গেল এটা। এর পাশাপাশি আমাদের কিছু আপডেট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ক্লাসটি পরবর্তী সময়ে আরএমএইচ এর ইউটিউব চ্যানেল এবং ফিজিক্স মিনিকের ইউটিউব চ্যানেলে পাবা। এই ক্লাস আরএমএইচ ইউটিউব চ্যানেলে এবং ফিজিক্স মিনিক ইউটিউব চ্যানেলে পাবা। ক্লাসের নোট সাবমিট করবে আরএমএইচ স্টুডেন্ট গ্রুপ অথবা ফিজিক্স মিনিক স্টুডেন্ট গ্রুপ। এখানে অথবা না, দুইটাতেই করবা, একটাতে কেন করবা, দুইটাতেই করবা, হ্যাঁ দুইটাতেই করবা। গেল এটা। এরপর রমাদান 499 কুপন কোড ব্যবহার করে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্সে এনরোল করতে পারবে 499 টাকা ডিসকাউন্টে 11 মার্চ পর্যন্ত। ওকে, সো এই তিনটা হচ্ছে কি আমাদের আপডেট পয়েন্ট। নিশ্চয়ই সবাই পয়েন্টগুলো বুঝতে পারছো। যে প্লে লিস্ট পাওয়া ফিজিক্স মিনিক ইউটিউব চ্যানেল এবং আরএমএইচ ইউটিউব চ্যানেলে, এবং ফিজিক্স মিনিক গ্রুপ এবং আরএমএইচ স্টুডেন্ট গ্রুপে তুমি তোমার নোট সাবমিট করবা, এবং এই রমাদান 499 এই কুপন কোডটা ইউজ করে তুমি আমাদের কোর্সে 11 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবা 500 টাকা ডিসকাউন্ট। দ্যাট ইজ সো হয়ে গেল আপডেট। এবার আসো আমরা ক্লাসের দিকে ফিরে আসি, আমরা ক্লাসের দিকে চলে আসি, আমরা একটু পড়ালেখার ভিতরে চলে যাই। এবং আমি জানি আমি যখনই পড়াবো, আমি যখনই গল্প করবো, হুড় করে হচ্ছে কি আমাদের স্টুডেন্ট বাড়তে থাকে। যখনই পড়ানো শুরু হয় পোলাপান তখনই একটু আস্তে আস্তে করে এদিক ওদিকে ঘুমিয়ে পড়ে, রাইট? সো ওইটা হওয়া যাবে না, তাই না? যে তুমি পরিশ্রম করবে না সফল হবো, এটা হওয়ার কোনো ওয়েই নেই। মাত্র সাবস্ক্রাইব করছি, ভেরি গুড, থ্যাংক ইউ। আমার সঙ্গে যারা থাকতে চাচ্ছ কন্টিনিউয়াসলি, বেসিক্যালি ফিজিক্স মিনিক ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফিজিক্স মিনিকে তোমার, এবং গেলেই কিন্তু তুমি মজা পাবে। গেলেই তুমি আরে মজা তো, এখানে তো ভাইয়া সব ভিডিও টিডিও বানায় রাখছে, সেটা হবে। এবং যা আমি করেছি তাই খুব অল্প বলবো, যা আমি সামনে করবো তা তোমরা দেখতে পাবে। ফাইন, আচ্ছা এবার আসো আমরা এবার একটু পড়ালেখার দিকে চলে যাই। একটু না, অনেকখানি। আজকে আমি অনেকটাখানি পড়াবো। তো আমরা 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 পড়েছিলাম, আমরা নির্দেশক চিত্র পড়ছিলাম। নির্দেশক চিত্র আমরা লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম, নির্দেশক চিত্র। এবং আমরা জানি চাপ এবং আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফলকেই কৃতকাজ বলে। চাপ এবং আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফলকেই আমরা কৃতকাজ বলি। ওকে ফাইন। তাহলে এবার আমরা হচ্ছে গিয়ে এবার আমরা একটা অঙ্ক করব। চলো আমরা প্রথমেই একটা অঙ্ক দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। আমরা ক্লাসটা শুরু করব। দেখো এইখানটাতে খুব মজা হবে, এই মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবে যে দেখো এটা একটা চাপ আয়তনের গ্রাফ। এই যে আয়তন আছে এক্স অ্যাক্সিসে এবং চাপ নিউটন পার মিটার স্কোয়ার এইটা আছে হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিসে, এবং এখানে একটা গ্রাফ দিয়ে রাখছে। দেখো কিরকম ব্যাপারটা। এইটা তোমরা 9-10 এরকম অঙ্কগুলা দেখছো, 9-10 এই অঙ্ক দেখো নাই, বাট এরকম গ্রাফ দেখছো। এই যে বেগ এবং সময়ের এরকম গ্রাফ দেখেছিল তোমরা 9-10-এ। তো দেখো যে এই যে একটা গ্রাফ দেওয়া আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এইরকম একটা গ্রাফ এখানে দেওয়া আছে। এখন আমাদেরকে মোট কৃত কাজটা বের করতে হবে। এখন আমাদেরকে এখান থেকে মোট কৃত কাজ
বের করতে হবে। এখান থেকে আমাদেরকে মোট কৃত কাজ বের করতে হবে। সো দেখো দ্যাট ইজ আ মাস্ট। এই যে অ্যারো হেডগুলো কিন্তু দেওয়া আছে, এই অ্যারো হেড দ্বারা বোঝায়, এই অ্যারো হেড দেওয়া আছে, ওকে, অ্যারো হেড দেওয়া আছে এইরকম, এই যে ওকে। আচ্ছা, 5, এটা 10, এইটা 12, এটা 10, আর এটা হচ্ছে 15। আচ্ছা, তো আমাদেরকে বলছে এখানে কৃত কাজ কত, এখানে বলতেছে কৃত কাজ কত, এখানে বলতেছে কৃত কাজ, এখানে বলতেছে কৃত কাজ, এখানে কৃত কাজ কত সেটা নির্ণয় করতে হবে, মানে ওয়ার্ক ডান কত সেটা নির্ণয় করতে হবে। এবং লাস্ট ক্লাসে ওকে, এবং লাস্ট ক্লাসে আমি এখন এনরোল করব না, তাই নো টেনশন, ভেরি গুড, একদম ফেরদৌসি, এখন এনরোল না করে তুমি পরে যখন ডিসকাউন্ট কুপন কোডটা থাকবে না তখন এনরোল করো। এই হয়েছে বুদ্ধিমানের মতো কাজ, এটা হচ্ছে একদম, মানে দ্যাটস হাউ, মানে এত ইন্টেলিজেন্ট তোমরা। আচ্ছা যাই হোক, সো যখন ডিসকাউন্ট থাকবে না তখন এনরোল করবা, দ্যাটস আ ভেরি গুড ডিসিশন। আচ্ছা, এবার আসো যে আমাদের এখানে বলেছে কৃত কাজটা বের করতে, আমাদের এখানে বলেছে কৃত কাজটা বের করতে। সো আমরা এটা জেনেছি, চাপ আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল, চাপ এবং আয়তনের গ্রাফের, চাপ আয়তন গ্রাফের, চাপ আয়তন গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফল, চাপ আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফলই, ক্ষেত্রফলই কৃত কাজ, চাপ আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফলই কৃত কাজ, চাপ আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফলই হচ্ছে কৃত কাজ। তার মানে এইখানে যে আবদ্ধ ক্ষেত্রফলটা সেটা বের করতে পারলেই না আমরা কৃত কাজ পেয়ে যাব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে চলো আমরা কৃত কাজটা বের করে ফেলি। তো দেখো এখানে খেয়াল করে দেখো, প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করব। প্রথমে আমরা কতটুকু বের করছি, আমরা প্রথমে এতটুকু ক্ষেত্রফল বের করে নিব, এতটুকু, এই এতটুকু, জাস্ট এতটুকু, এই ত্রিভুজটা। হ্যাঁ, এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এইটা ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, 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 দেখো ভূমি কত, এই যে 0 থেকে 5-এ গেছে, 0 থেকে 5 মানে ভূমি হচ্ছে 5, এই ভূমি এতটুকু 5, আর উচ্চতা কত, উচ্চতাও দেখতে পাচ্ছ, উচ্চতা দেখতে পাচ্ছ, উচ্চতা 10, খেয়াল করো এই বিন্দুটা কততে, 10-এ, মানে এইটুকুর উচ্চতা হচ্ছে গিয়ে 10, এটা 10, এইটুকুর উচ্চতা 10, আর এই যে ভূমিটা 5, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবং এইটা কিন্তু প্লাস, খেয়াল করো এইটা প্লাস, এতটুকু কাজ প্লাস, কেন প্লাস, কেন প্লাস, আমি কিভাবে বুঝলাম প্লাস, দেখো এই যে আয়তনটা কিন্তু বেড়েছে, ইন্ডিকেটর কি বলে, ইন্ডিকেটর বলে এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়েছে, ইন্ডিকেটর বলে হ্যাঁ প্লাস হাফ, এক্স্যাক্টলি, ভেরি গুড। এই যে ও ফারহান, কি অবস্থা ফারহান, কেমন আছো ফারহান, ফারহান শাইখ ফারহান হাসিব, ফারহান, ফারহান আমার নেইবর, ফারহান আমার নেইবর, ও খুব ভালো ফিজিক্স পড়ায়, ওকে ফাইন। আচ্ছা, তো ফারহান আনসার দিচ্ছে প্লাস হাফ, ফারহান বুদ্ধিমান ছেলে, তাই না, আয়তন বৃদ্ধি পেলে কিন্তু গাছ প্লাস, এই তো ফারহান, ভেরি গুড। তো এই যে দেখো, এই যে ফারহান কিন্তু অনেক ভালো ফিজিক্স পড়ে, দেখছো ও ক্লাস করতেছে, ও এখানে এই যে বাসা পড়ে এখানে কিন্তু 400-500 ফলাফান কিন্তু ওর কাছে পড়ে রেগুলার। হ্যাঁ, তো তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই কথাটা, যে ও ক্লাস করতেছে এবং তোমরাও ক্লাস করতেছো, বাট কিছু কিছু আছে এক্সট্রা অ্যারোগেন্ট পোলাপান আছে, কিছু বেশি বুঝে এক লাইন, তাই না, এক লাইন বেশি বুঝে, যে ক্লাস করে না, তাদেরকে বলবো যে দেখছো যে ক্লাস না করলে কি হয়, যে ফারহান ক্লাস করতেছে কিন্তু, হ্যাঁ তোমরা সবাই ক্লাস করবা। তো এবার দেখো, এবার দেখো যে এবার দেখো যে সো এখান থেকে আমরা দেখতেছি যে এখানে আমরা এই ক্ষেত্র, এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপর 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 এখানে দেখো, এরপর কোথায় দেখবা, এরপর আমরা এখানে দেখবো, এরপরে আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এতটুকু, এই যে এতটুকু 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 এতটুকু, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এতটুকু, এই যে আয়তক্ষেত্র, এইটা এইটা এইটা, দেখো যে এইটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কে না জানি, তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ছোটবেলায় নিজের নাম শেখার পরে প্রথম যে সূত্রটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে 10-এ আসছে, মানে এইখানে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা 5, আর এই প্রস্থটা হচ্ছে এতটুকু, তাই না, এটা কত 10, এটা 10 আর এটা 5, 10 আর 5 মানে 5 ইন্টু 10, 5 ইন্টু 10, 5 ইন্টু 10, 5 ইন্টু 10, 5 ইন্টু 10। এবং আরও খেয়াল করে দেখো আয়তনটা কিন্তু এখানেও বেড়েছে, খেয়াল করছো, এই যে ইন্ডিকেটর কি বলে, ইন্ডিকেটর বলে
যে এই দিক থেকে এই দিকে গেছে, মানে আয়তনটা বাড়ছে, ডানে গেছে, আয়তনটা বাড়ছে, এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে গেছে, মানে আয়তনটা বেড়েছে, মানে এটাও প্লাস, আয়তন বাড়ছে মানে কি তো কাজ প্লাস। তাহলে 5 × 10। এরপরেরটা দেখো, এরপরে আমরা এই ক্ষেত্রফলটা বের করে ফেলবো। এরপর আমরা যে ক্ষেত্রফলটা বের করছি সেটা হচ্ছে কি এই ত্রিভুজের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো এটা একটা ট্রাপিজিয়াম, এই তৃতীয় যে অংশটা এটা একটা ট্রাপিজিয়াম, তাই না? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা বের করবো। এইখানে দেখতে পাচ্ছ এটা একটা ট্রাপিজিয়াম। তো এই যে ট্রাপিজিয়ামটা আছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত সেটা আমরা বের করব। মজা হবে, আগে একটু পড়া নি, তাই না? তোমাদের সঙ্গে আড্ডা দিতে খুব মজা লাগে, আর তোমাদের বেশি মজা লাগে এই আড্ডা দিতে দিতে পড়ালেখার 12টা বাজে। তো কথা হচ্ছে যে ওটা হবে, তার আগে একটু পড়ালেখাও হবে। আমরা কখন যে পড়ে ফেলবো জানতেও পারবে না কেউ তা। ওকে, আচ্ছা। তো এবার দেখো যে এইটা কত 10 থেকে 12তে গেছে। বাই দ্য ওয়ে বলো তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? 9-10 শিখছো না? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান। ওকে, ফাইন। তাহলে এবার দেখো যে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, এইটা হচ্ছে 10, দেখতেছো? এইটা তো এই যে এতটুকু তো 10, এতটুকু হচ্ছে 10, দেখি আমরা বুঝতেছি এই যে 10 এখানে, তো মানে একটা বাহু 10, আরেকটা বাহু কত? আরেকটা বাহু 15, দেখতেছো? এই বাহুটা কত? এই বাহুটা 15, এই যে 15। তার মানে আমরা বুঝতেছি একটা বাহু হচ্ছে 10, একটা বাহু হচ্ছে 15, এইটা 10, এইটা 15। তাহলে হাফ 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 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 10 × 15 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান। তো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান 10 থেকে 12, এটা 2, তাই না? 10 থেকে 12তে গেছে মানে 2, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা সবাই বুঝে ফেলছি। হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, একটা 10, একটা হচ্ছে 15, এবং এদের মাঝের ব্যবধান 2 দেখতে পাচ্ছি। এখন খেয়াল করে দেখছো এখানেই না অনেকে তাড়াহুড়ায় ভুল করে ফেলবে, এই ইন্ডিকেটর উল্টা দিকে দেওয়া, এখানে ইন্ডিকেটরটা দেখো উল্টো দিকে দেওয়া, তার মানে কি আয়তন কমছে, 12 থেকে 10-এ আসছে, আয়তন কমছে, ইন্ডিকেটর বলতেছে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, আয়তন কমছে, মানে এটা মাইনাস, তার মানে এটা মাইনাস, মাইনাস আয়তন কমলে কি তো কাজ মাইনাস হয়। আমরা এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়েছিলাম। ভেরি গুড শাহা, ভেরি গুড মাসুমা। ওকে, ভেরি গুড, ভেরি 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 গুড, ভেরি 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 গুড। কোথায় আমার কই 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 কই, এই তো, এই যে পেয়ে গেছি আমি, দেখো আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি। আচ্ছা, 0.5 × 5 × 10 প্লাস 5 × 10 মাইনাস 0.5 ইন্টু, খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা, খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন এলোমেলো হইলেই কিন্তু সর্বনাশ, তাই না? ক্যালকুলেশন এলোমেলো হইলেই সর্বনাশ। আনসার আসছে 50 জুল, আনসার আসছে 50 জুল। আমি আরেকবার একটু চেক করে দেখি। আচ্ছা, ওখানে চলে গেলে কেটে গেলে 5 5 25, 25 আর 50, 25 আর 50 75, 75 থেকে ওখানে কেটে গেলে 75 থেকে 25 বিয়োগ হবে 50। ইয়া, মুখেই করা যায়, এর জন্য ক্যালকুলেটর লাগে। আচ্ছা, ফাইন। এই যে অনেকে দেখি 90-90 আনসার দিয়ে রাখছো, কি মানে কি তুমি কি মানে এই যে একজন দেখলাম এই কই ওই এখন ডিলিট করে দেয় কমেন্ট, একজন 75, একজন 90, একজন 65, তোমাদের এই আনসার দেওয়ার মেথডটা আমার খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল যে 90 75 দিছো, এরা এরা ডেফিনেটলি আমি শিওর তামিম ইকবালের একটা অ্যাড ছিল না যে মার্কস দুধ খেলে, ওই যে মনে আছে মার্কস গুঁড়ো দুধ, এবং এই গুঁড়ো দুধ খাওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মা জিজ্ঞাসা করতেছে তার ছেলেকে, বাবা তুই কত পেয়েছিস ম্যাথে? বলছে 100-তে 100। তখন তার মা বলতেছে পরের বার আরো ভালো করতে হবে। So, পরের বার আরো ভালো করতে হবে কিন্তু তোমাদেরকে। সো তখন তামিম ইকবাল বলে যে মার্কস দুধ খাইলে পরের বার আরো ভালো করবে। তো তোমাদের ভিতরে যারা 90 75 আনসার করছো তারা বোধহয় মার্কসের গুঁড়ো দুধ খেয়েছো, যে যে এই অঙ্কে তোমরা এই কাজটি করেছো। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো তো আজকেই আজকেই যারা এই উল্টাপাল্টা আনসার দিচ্ছে, আজকেই ইফতারের পরে 1 প্যাকেট মার্কস গুঁড়ো দুধ কিনে নিয়ে আসবা, তাই না? তারপরে সেটা খাবা। হ্যাঁ স্যার, আজকের পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর, লাবিব বলছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা 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 কিন্তু হোম মেড, এটা কাস্টম মেড, হাতে সেলাই করা। ওকে, নিজেদের বানানো, নিজেদের বানানো, দ্যাটস আ ফ্লেক্স, রাইট? তোমরা আরঙের পাঞ্জাবি পরো, তোমরা ইলিয়ানের পাঞ্জাবি পরো, আমিও পরি। সো ওগুলো তো পরি, তো পাশাপাশি হচ্ছে গিয়ে এই দেখো কাস্টম মেড, নিজেদের হাতে বানানো। এখন তোমাদের কোশ্চেন হতে পারে এটা কে বানিয়ে দিয়েছে, তাই না? চিন্তা করতে থাকো। তো দেখো ভাইয়া, ভাইয়া প্রথম অংশতে 25। আচ্ছা হ্যাঁ, মেজরিটি এখানে বিয়োগটা করতে পারো না, আমি জানি মেজরিটি স্টুডেন্ট এই ভুলটাই করবে, এখানে বিয়োগটাই তোমরা করনি, এবং সেজন্যই তো এই অঙ্কটা এরকম, তাই না?
ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, ফাইন ফাইন। তাহলে তোমরা কি করবা, মার্কস, কাল মার্কস তোমরা এখন থেকে মার্কসের গুঁড়ো দুধ খাওয়া, তাইলে দেখবা যে এই ভুল টুল আর হবে না। তো এই অঙ্কটা আমরা সবাই বুঝে ফেলছি, এই অঙ্কটা আমরা সবাই বুঝে ফেলছি, লাস্টেটা নেগেটিভ হবে, এটাই তো চার্ম, এটাই তো ব্যাপার। তো গেল এটা, এই অঙ্কটা তো আমরা পেরে ফেললাম। তো দেখো এরকম এরকম তো অনেক অঙ্ক হতে পারে, এরকম অনেক অঙ্ক হতে পারে, এরকম এরকম আরেকটা অঙ্ক আমরা একটা দেখতে পারি, এরকম আরও একটা ছোট দেখে একটা অঙ্ক আমরা এরকম দেখতেই পারি। দেখো দেখো, সুন্দর সুন্দর সব অঙ্কগুলো আমরা দেখবো আজকে, ভালো লাগবে ক্লাস করতে, তোমাদের আনন্দ লাগবে। ওকে, ক্লাস করতে তোমাদের আনন্দ লাগবে। দেখো এবার এই অঙ্কটা আমরা দেখি। হ্যাঁ, দেখো কত সুন্দর একটা অঙ্ক, যে আমি জানি যে তোমরা এবারের অঙ্কটা সবাই পারবে, এবারের অঙ্কটা তোমরা সবাই পারবে, সবাই পারবে বলছি মানে যে পারিয়ে দেবা তা না, আগে মিলায় নাও, তারপরে তারপরে বুঝতে পারবে। আচ্ছা, তো দেখো এরকম 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 এরকম, হ্যাঁ, কীরকম কীরকম তোমরা দেখতে পাচ্ছ, তাই না? ওকে, ভেরি গুড। এই যে এই যে এই যে এই যে এই যে হয়ে গেল, এই তো শেষ, এই তো এবার দেখো যে, এবার দেখো যে এবার দেখো যে এবার দেখো যে এখানটাতে কত দিব, 10, আর এখানটাতে 20, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 15। ওকে, তো এখানে বলেছে এই চক্রে কৃতকাজ নির্ণয় করো, এই চক্রের কৃতকাজ নির্ণয় করো, চক্রের 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 কৃতকাজ, চক্রের কৃতকাজ, চক্রের কৃতকাজ নির্ণয় করো, চক্রের কৃতকাজ নির্ণয় করো। এই যে একটা চক্র, এটার কৃতকাজ নির্ণয় করো। এখন তোমাদের মনে প্রথম কথা হবে চক্র কি জিনিস ভাইয়া, চক্র কি, তাই না? চক্র কি জিনিস, চক্রান্ত তো আমরা সবাই জানি, এবার চক্র কি জিনিস, তাই না? চক্র চক্র চক্র, তো চক্র বলতে বোঝায় সাইকেল, চক্র বলতে বোঝায় সাইকেল, সাইকেল। তো সাইকেলের সংজ্ঞা কি, এটা আমাদের বইয়ে ওইভাবে করে সুন্দর করে নাই। ওকে ওকে, সব চিপ কেন, সব চুপ কেন লিখতে চাইছে মোস্ট প্রবাবলি। ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, এই কে পাঞ্জাবি সেলাই করছে, এটার থেকে বেশি ইন্টারেস্ট না দেখায় তোমরা বরং এইটাতে ইন্টারেস্ট দেখাও, চক্র কি জিনিস, তাই না? তো এইখানে খেয়াল করে দেখো, এইখানে খেয়াল করে দেখো, এইখানে খেয়াল করে দেখো যে চক্র বা সাইকেল, সাইকেল বলতে বোঝায় কতগুলো তাপগতীয় প্রক্রিয়ার, কতগুলো তাপগতীয় প্রক্রিয়া যদি এমন হয়, কতগুলো তাপগতীয় প্রক্রিয়া যদি এমন হয় যে প্রক্রিয়াগুলো পর্যায়ক্রমে সম্পন্ন হলে গ্যাসের চাপ এবং আয়তন পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন সেটাকে আমরা বলতেছি, তখন সেটাকে আমরা বলতেছি, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া চক্র। দেখো এই যে চক্রটা এখান থেকে শুরু হয়েছে, এই যে চক্রটা এখান থেকে শুরু হয়েছে, এই যে চক্রটা, এই যে চক্রটা এখান থেকে শুরু হয়েছে, তাই না? কত সুন্দর একটা জায়গা থেকে শুরু হয়েছে, 10 10 10 10, তো এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে দেখো এটা এখানে আসছে, এইটা একটা তাপগতীয় প্রক্রিয়া, 1 নাম্বার প্রক্রিয়া এটা। এরপর দেখো এইখান থেকে আবার সে এখানে আসছে, এবং এইটা একটা তাপগতীয় প্রক্রিয়া, এটা 2 নাম্বার তাপগতীয় প্রক্রিয়া, নিশ্চয়ই বুঝছো যে এখান থেকে এখানে গেছে 1 নাম্বার তাপগতীয় প্রক্রিয়া, এবার এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, এটা 2 নাম্বার তাপগতীয় প্রক্রিয়া। এরপর দেখো এইখান থেকে সে আবার প্রথমে যেখানে ছিল সেখানে চলে আসছে, এটা 3 নাম্বার তাপগতীয় প্রক্রিয়া। তাইলে আমরা বুঝতে পারতেছি এই 3টা প্রক্রিয়া পর্যায়ক্রমে ঘটার মাধ্যমে যেখানে ছিল সেখানে চলে আসছে, তাই না? যেখানে ছিল সেখানে চলে আসছে, তার মানে এটা একটা চক্র, তার মানে এটা একটা চক্র। তাহলে এই চক্রের মোট কৃতকাজ বের করতে হবে, তো এই চক্রের মোট কৃতকাজ বের করতে হবে। সো ইটস কোয়াইট কমন সেন্স, কোয়াইট কমন সেন্স যে 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 এটা ধরলাম আমি এ বিন্দু, এটা তাহলে আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, তাহলে আমাদের কৃত কাজগুলো কি কি হবে? দেখো এই চক্রের মোট কাজ বের করতে হলে ডাব্লিউ এ বি, ডাব্লিউ এ বি, ডাব্লিউ এ বি, এ থেকে বিতে যে গেছে এটা প্রথম চক্র, এখানে কি তো কাজ। এরপর ডাব্লিউ বিসি, ডাব্লিউ বিসি, বি থেকে সিতে গেছে, এখানে কি তো কাজ। তারপর ডাব্লিউ ডাব্লিউ সিএ, সি থেকে এতে আসছে, সি থেকে এতে আসছে, এবং এখানে কি তো কাজ। এতগুলো কাজ, এই যে দেখি ফেরদৌসী আনসার করে ফেলছে একদম, মাসুম আনসার, সবাই পারে সবাই পারে, সবাই জোস, সবাই বস, সবাই বস, সবাই বস। দেখছো তাপগতিবিদ্যা আমি পড়ানো শুরু করছি আর সবাই বস হয়ে গেছে।
আর যখন এই প্লে লিস্ট শেষ হবে তখন সবাই বসেস্ট হয়ে যাবে ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। একটা মজার আলাপ তোমাদের সঙ্গে একটু করা দরকার। আলাপটা হচ্ছে এরকম, মজার আলাপ না, মানে এইটা এটা খুব অদ্ভুত একটা ঘটনা, এটা অদ্ভুত একটা ঘটনা। এই তোমাদেরকে একটু বলি বলি হঠাৎ করে আমি যখন এই যে নোট টোট গ্রুপে, আমাদের গ্রুপে এখন সয়লাভ ফিজিক্সের নোটের সয়লাভ। আমি যখন আমার গ্রুপে ঢুকি, আমাদের গ্রুপগুলোতে সব ফিজিক্সের নোট, সেই পড়ালেখা হইতেছে। রমজান মাসে যে বেগে আমরা পড়তেছি ভাই, এমনি যদি 12 মাস পড়ালেখা করো তাহলে তো বুয়েটের সিট সিট মানে খালি থাকবে না, যে যে পরিমাণ ফিজিক্স আমরা পড়তেছি এখান থেকে। যাই হোক, গেল সেটা। তো পোলাপান কমেন্ট করে, আচ্ছা ভাই আপনি সেরা, আপনি কিং অফ ফিজিক্স, ফাদার অফ ফিজিক্স, ম্যাজিশিয়ান অফ ফিজিক্স। আমি তো খুশি হয়ে যাই, আয় সাবাস। তো যাই হোক, এটা গেল। এর পাশাপাশি আবার কম্পারিজন তৈরি হয়, তাই না? যে একটা দৈরত্ব ছিল একটা যুগে, তোমরা ইউসিএল দেখছো তাই না, মেসি এবং রোনাল্ডো কে ভালো, তাই না? মেসির ফ্যানরা মেসি ইজ বেস্ট, রোনাল্ডো ফ্যানরা রোনাল্ডো ইজ দ্য বেস্ট, রোনাল্ডো নিজের মুখেও বলতো সে বেস্ট। সো এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। সো এরকম একটা দূরত্ব তৈরিই হয়। তো এখন আমি এটা দেখি, এটা নিয়ে একটু কথা বলা দরকার, একটু 2 মিনিট টাইম নিয়ে তোমাদেরকে এটা একটু বলি যে আচ্ছা ভাই, এই ভাই কিন্তু ভালো পড়ায়, এরকম হচ্ছে গিয়া তোমরা মাঝে মধ্যে বলো। এখন আমার খুব হাসি পায় যে নিয়াজ ভাই ভালো নাকি এই ভাই ভালো, তোমরা একটা কম্প্যারিজন, যুদ্ধ, মনে হচ্ছে নিয়াজ ভাই যেন কার আগেন্সে যুদ্ধে নামছে এবং তার থেকে সে ভালো হইতেই হবে তাকে। আমি ভালো এটা আমি জানি। ফার্স্ট থিং ফার্স্ট, আই বিলিভ আই এম দ্য বেস্ট, আই বিলিভ আই এম দ্য বেস্ট অ্যান্ড দ্যাটস ট্রু অ্যান্ড আই উইল মেক ইট হ্যাপেন। ওকে ফাইন, গেল এটা। এটা বলা অনেকটা নিজেকে চার্জ করার জন্য, সেটা আমি বললাম। ওকে, দ্যাটস ওকে। তো আমি আসলে যে পয়েন্টটা তোমাদেরকে বলতে চাই, তোমরা হচ্ছে স্টুডেন্ট, তোমরা ভালো করে পড়ে সামনে ক্যারিয়ার গড়বা। তোমরা কম্পেয়ার করো টিচারদের, কোন টিচার ভালো? আরে কোথায় টিচার কম্পেয়ার করবে যে স্টুডেন্ট কে ভালো কে খারাপ? স্টুডেন্ট হয়ে তোমরা কম্পেয়ার করতে তো কোন টিচার ভালো কোন টিচার খারাপ। অদ্ভুত কি এই দুনিয়া, তাই না? সবকিছু উল্টা কমে চলতেছে। কোথায় স্টুডেন্টের সক্ষমতা টিচার দেখবে, এখানে স্টুডেন্ট টিচারের সক্ষমতা জাজ করার চেষ্টা করতেছে। ভাই একটা কথা শোনো, যে যে হালের আগে হাঁটলে কখনো হাল চাষ হয় না আর কি, তাই না? তো একটা ব্যাপার আছে তো না, যে হালের আগে হাঁটতে হয় না, মানে ওই একটা ব্যাপার আর কি। তো কে সেরা না, এই যে ফারহান হাসিব বলছো 16-17 সালে নিয়াজ ভাইয়ের ফিজিক্স ক্লাস করার জন্য আমার ছোটবেলার বেঞ্চের সিট না পেয়ে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ, একটা মেমোরি। এই দেখো, ওই ফারহান বলছে, ফারহান এখন অনেক স্টুডেন্ট কিন্তু ফারহানের কাছে পড়ে, সারা বাংলাদেশে অনেক স্টুডেন্ট ফারহানের কাছে পড়তেছে। আমি হয়তো ওই সময় পড়ার সুযোগ পাইছি। এখন এই যে বেঞ্চে স্টুডেন্ট বসতে পারতেছে না, দাঁড়ায় আছে, তাও ভালো লাগা নিয়ে আমরা সবাই ক্লাস করছি, তখন না একটা মরাল জায়গা থেকে সবাই ক্লাস করছি। এখনও তোমরা সেটা আসো, বা তোমাদের পিওভিটা একটু সেটেল ডাউন করো, কে ভালো কে খারাপ। তোমরা আমাকে অনেক ভালো বলছো, সেটা ঠিক আছে, বাট কথা হচ্ছে যে টিচার যারা আছে, আমরা তো আমাদের ক্যারিয়ার গড়ে ফেলছি, আমরা এই যে আমার কথা যদি আমি বলি, সবাই ভালো করছে, যারা টিচার আছে তারা সবাই লাইফে সাকসেসফুল, রাইট? তো ওই জায়গা থেকে আমি বলতেছি, আমি নিজে নটরডেম কলেজ থেকে পড়েছি, আমি বরিশাল জিলা স্কুলে একজন স্টুডেন্ট ছিলাম, ওখানে আমি ফার্স্ট বয় ছিলাম। ওখান থেকে আমি নটরডেম কলেজে আসি, নটরডেম কলেজে আমি অনেক ভালো রেজাল্ট করি, এবং সেখান থেকে আমার স্বপ্ন ছিল বুয়েটে সিএসসিতে পড়া, আমি বুয়েটে সিএসসি থেকে পড়েছি, এবং সেখান থেকে পড়ে এসে এখন এর থেকে তোমাদেরকে হচ্ছে ফিজিক্সটা পড়াচ্ছি আমি। তাই এই জায়গা থেকে তোমরা চিন্তা করে দেখো যে আমি আমার লাইফে কিন্তু সাকসেসফুল হয়ে গেছি। আমার যা যা টার্গেট সেগুলো আমি হয়ে গেছি বলবো না, মানে ইউ হ্যাভ টু উইন এভরি ডে, দ্যাট ইজ দ্য থিং। একজন সাকসেসফুল মানুষ এভাবে চিন্তা করবে, ইউ হ্যাভ টু উইন এভরি ডে, হাউ টু উইন এভরি সিঙ্গেল ডে, দ্যাট শুড বি ইয়োর মোটিভ। যাই হোক, এবার কিন্তু আমরা যারা টিচার তারা কিন্তু সবাই তাদের টার্গেট অ্যাচিভ করে করে লাইফে আগায় যাচ্ছে। তোমরা যারা স্টুডেন্ট, তোমরা কেবল না 11-12-এ পড়ো, তোমাদেরকে এখন ফোকাস করতে হবে তোমার ক্যারিয়ার গড়াতে, তাই না? টিচাররা সবাই কিন্তু সবার জায়গায় খুব আলহামদুলিল্লাহ ভালো আছেন। তুমি যদি তোমারটা না করে এই টিচার ভালো, ওই টিচার ভালো, এই হেই 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 এগুলি করে বেড়াও, তাতে কি আসলে তোমাকে কেউ 2 নাম্বার বেশি দিবে? 2 নাম্বারের জন্য না, মানে মরাল জায়গা থেকেও যদি তুমি চিন্তা করো, হোয়াট ইজ দিস বুলশিট কম্প্যারিজন। সো এই ধরনের কম্প্যারিজনে আমি একদমই বিলিভই করি না। ঠিক আছে, ফাইন 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 এবার আসো আমরা এই অঙ্কটা সলভ করি। তো চলো, তো তোমরা কেউ আসলে এই ধরনের কম্প্যারিজন করবা না, সেটা আমি বলবো না। কেন বলবো না? তোমরা মজা করে এটা করো, তাই না? তোমরা এটা মজা করে করো, তাহলে ব্যাপারটা মজার পর্যায়ে পর্যন্ত থাকলে ঠিক আছে। খুব সিরিয়াস হলে খারাপ। ওই দিনকে কে কে যেন আমাকে একটা চ্যাটিং গ্রুপে, ফ্রেন্ডের চ্যাটিং গ্রুপে আমার অ্যাড করছে, অ্যাড করে দিয়ে বলতেছে, ভাই আমার ওই বন্ধু মানে হচ্ছে গিয়া, যাই হোক এটা না বলি, আচ্ছা আমরা এই অঙ্কটা করি আর কি। অ্যাড করে বলতেছে, ভাই আপনি ভালো নাকি ওই ভাইয়া ভালো? যে ভাইয়ের কথা বলতে সে ভাই আমার ফ্রেন্ড আর কি, যাই আমি নাম বললাম না, কারো ছাড়া আমি নামটা বলি না আর কি।
সো ওই ভাই ভালো না এই ভাই ভালো, আমরা এই চ্যাটিং গ্রুপে যুদ্ধ করতেছিলাম যে কে ভালো কে মন্দ আর কি। তো আমি চিন্তা করলাম যে ওই গ্রুপে আমাকে অ্যাড করছে, কলি বলছো স্যারদের যোগ্যতা অর্জন করা যাদের স্বপ্ন তারাই সেই স্যারদের নিয়ে মজা করে। ওকে, ওকে ফাইন, বোঝা গেছে। যাই হোক পরের তো ওই গ্রুপে অ্যাড করে তারা দেখি বিতর্ক খেলতেছে, বিতর্ক যে আমাকে যোগ করে বলতেছে ভাই দেখেন ও কি বলে আপনার নামে, আবার বলছে ভাই আপনি সেরা। তো এইসব দেখে আমার কাছে মনে হলো ভাই তোরা এই গ্রুপে বসে চ্যাটিং না করে একটু পর, তাহলে আরো বেটার হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, মাসুমা আক্তার। তো এবার আসো, তো এবার দেখো যে এ বি, বি সি এবং সি এ, এই তিনটা প্রক্রিয়ায় আমাদের কাজ বের করে নিতে হবে, এই তিনটা প্রক্রিয়াতে আমাদের কাজটা বের করে নিতে হবে। তাহলে এবার আমরা এ বি গ্রুপে, এবার আমরা এ বিতে কৃত কাজ দেখো, এ থেকে বিতে যখন গেছে আয়তন কি আদৌ চেঞ্জ হইছে? আয়তন একদমই চেঞ্জ হয় না। দেখো এইটা হচ্ছে আয়তন, এ বিন্দুতে আয়তন ছিল 10, সোজা উঠে আসছে, ডানে বামে যায় নাই, সোজা উঠে আসছে, মানে সে আয়তন 10ই আছে, তার মানে আয়তনের পরিবর্তন শূন্য। এবং আমরা জানি কৃত কাজ ইকুয়ালস টু পিডিভি। সো আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে কৃত কাজ কত হবে? শূন্য হবে। তো দেখো ডিরেক্ট উঠে আসছে, মানে আয়তন চেঞ্জ হয়নি, মানে এখানে কৃত কাজ শূন্য। ভাইয়া ক্যাসিও 99CW ক্যালকুলেটরকে এইচএসসিতে ইউজ করতে দিবে? দিবে 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 দিবে, এইচএসসিতেও দিবে এবং হচ্ছে ইসেও দিবে, কি বলে বুয়েট বা ভার্সিটিতে তো ক্যালকুলেটর নাই, ডিউতে বুয়েটে দিবে। স্যার এই চ্যাপ্টারে কয়টা লেকচার হতে পারে? 15টা বলে দিছি, 12 থেকে 15টা, আমি জানি না এখন পর্যন্ত জানি না, মানে 12টা হবে। এবং আমি ধরে নিচ্ছি 12র পরে এক্সট্রাও হতে পারে, শেষ না হলে পড়াতে থাকবো, এটা হচ্ছে আমার মোটিভ। 15টার বেশি কোনোদিন যাবো না। তো ধরে নিতে পারো 12 থেকে 15টার মাঝামাঝি। এখন আমার 4 নাম্বার ক্লাসে আছি, এখনই আমি বলতে পারতেছি না অ্যাকুরেটলি কয়টা হবে, কজ আমার উদ্দেশ্যটা কি তোমাদেরকে সর্বোচ্চটা পড়াই দেওয়া। এখন তাতে যদি ক্লাস লাগতে থাকে তাহলে লাগবে, আবার ক্লাস করতে করতে 40-50টা ক্লাস করে ফেলাইছে তা হবে না। এবং এখানে এটাও মাথায় রাখবা যে এই চ্যাপ্টারটা শুরুর চ্যাপ্টার, ঠান্ডা মাথায় ফার্স্ট সেকেন্ড পেপারে শুরুতেই দৌড় দিলে সমস্যা। দেখবা ভালো প্লেয়ার প্রথমে নেমে একটু ডিফেন্স করে নেয়। সচিন টেন্ডুলকার ফার্স্ট বলেই যে খারাপ বল আসলে 6, এটা আলাদা কথা, বাট একটু দেখে দেখে নিতে হয়, তাই না? তো প্রথম এবং পাবলিক লাইভে সবাইকে নিয়ে আমি আগাচ্ছি। এবং এটা আমাদের পেইড গ্রুপের ক্লাস, এটা এমন কোনো ক্লাস না যে ফ্রি ক্লাস, এটা এমন না। পেইড গ্রুপের পোলাপানি কিন্তু এখানে সব থেকে বেশি ক্লাস করছে। ফাইন, তো ওই জায়গা থেকে বলতেছি, তো প্রথম তো সেকেন্ড পেপার চ্যাপ্টার, তো ঠান্ডা মাথায় আমরা আগাচ্ছি, নিশ্চয়ই সবাই বুঝছো। সো দ্যাটস ওয়াই দেখা যাবে এটা পেইড গ্রুপে হলে 12টা ক্লাসে 10টা ক্লাসে হয়ে যেত। সো পাবলিক গ্রুপ থেকে সবাইকে নিয়ে আগাচ্ছি, এই জন্য একটু পেজটা মেনটেন করতেছি। ফার্স্ট চ্যাপ্টার ইনশাল্লাহ, রিফাত হোসেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এই একটা গেল, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। তো ওইভাবেই কিন্তু আমাদের পেইড গ্রুপের ক্লাসগুলোতে দেখা যাবে লাইভে যতগুলো ক্লাস হয় তার থেকে এই পাবলিক গ্রুপে তার থেকে 2-1টা ক্লাস কমেই হয়ে যাবে আর কি। যাক এবার আসো আমরা এই অঙ্কটা করে নিই আগে, আসো অনেক কথা হয়ে যাচ্ছে। তো এবার দেখো অনেক কথা যেগুলো বলতেছি সব কিছু রিলেভেন্ট। ফাইন ফাইন, তাহলে এ থেকে বিতে কৃত কাজ কত? প্রথমটাতে কৃত কাজ শূন্য, এটাতে ক্যালকুলেশনের দরকার নাই, প্রথমটাতে কৃত কাজ শূন্য, কত আয়তনে পরিবর্তন হয় নাই। এবার বি থেকে সিতে আসছে, বি থেকে যখন সিতে আসছে তখন কিন্তু এখানে আয়তন চেঞ্জ হয়েছে। দেখো 10 থেকে 20 হয়েছে, আয়তন বাড়ছে। বি থেকে সি ইন্ডিকেটর বলা আয়তন বাড়ছে, এখানে একটা কাজ হয়েছে। তাহলে কাজটা কত হয়েছে দেখো, এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? এই বি থেকে যখন সিতে গেছে, মনোযোগ দিলেই সবাই বুঝবো, বি থেকে যখন সিতে গেছে তখন খেয়াল করে দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো বি থেকে সিতে গেলে আবদ্ধ ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যার ভূমি হচ্ছে 10 থেকে বেশি গেছে মানে 10, আর উচ্চতা হচ্ছে 15। আবার খেয়াল করো এটার ভূমি কত, এটার ভূমি হচ্ছে 10, আর এই যে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে গিয়া 15। নিশ্চয়ই বুঝতে পারতেছো তাই না, যে এই আয়তক্ষেত্রে বি থেকে সিতে গেলে, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাঝখানে ফাঁকা হয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, সরি ভূমি ইন্টু উচ্চতা বলতে আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বুঝাইছি আর কি। 10 ইন্টু 15, 10 ইন্টু 15, এবং এটা প্লাস, এটা কেন প্লাস দেখতেছো, আয়তনটা বেড়েছে। তো এইটুকু হচ্ছে 10 আর পুরোটা উচ্চতা হচ্ছে 15, গেল এটা। এরপর 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 দেখো সি থেকে এ, সি থেকে এ, এখানে দেখেই বুঝতেছো সি থেকে এতে দেখেই বুঝতেছো কাজটা মাইনাস হবে। কেন মাইনাস হবে, কেন মাইনাস হবে, কেন 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 এমন হবে? দেখো খেয়াল করে, যেটা মাইনাস হবে কথা আয়তন কমছে, ইন্ডিকেটর বলে দিচ্ছে সি থেকে এতে আসছে মানে আয়তন 20 থেকে 10 হয়েছে, মানে আয়তন কমছে। তাহলে প্রথমে মাইনাসটা বসায় নিই, প্রথমেই মাইনাসটা এখানে বসায় নিই। এরপর দেখো সি থেকে এতে আসলে এখানে আবদ্ধ ক্ষেত্রফলটা কত,
এখানে আবদ্ধ ক্ষেত্রফলটা কিন্তু এটা, দেখো দেখলেই বোঝা যাচ্ছে আবদ্ধ ক্ষেত্রফলটা হচ্ছে এইটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো, এবং এটা মাইনাস হবে আয়তন কমছে যেহেতু। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী ব্যবধান। তাহলে দেখো যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোনটা, এটা আর এটা, তাহলে এটা হচ্ছে 10, দেখতে পাচ্ছ এই যে 10, আর এটা হচ্ছে 15, তার মানে হাফ ইন্টু 10 প্লাস 15, এবং এদের মাঝের ব্যবধান হচ্ছে 10 থেকে 20 গেছে মানে 10, এদের মাঝের ব্যবধান হচ্ছে গিয়ে 10। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের এই আনসারটাও পেয়ে যাব 50, এটা মুখেই করা যায়। এই যে 150, এটা 150, আর এটা দ্বারা 2 দ্বারা এটাকে গেছলে 5, আর এখানে হচ্ছে গিয়ে 25, 5 25-এ 125 আর 150, 125 আর 150 হচ্ছে গিয়ে 275, 125 আর 150 হচ্ছে গিয়ে 275, কিন্তু 275 হবে না কারণ এখানে বিয়োগ এই যে 150, আর এখানে হচ্ছে গিয়া 125, তার মানে 25 হবে আনসার, আনসার হবে 25। দেখো মাঝখানে কিন্তু বিয়োগ আছে, এই খুব মনোযোগ, দেখছো মনোযোগ একটু যদি কমে যায় কোনো মুহূর্তে তখনই বিপদটা কিন্তু ঘনিয়ে আসে, তাই না, তখনই কিন্তু বিপদটা আমাদের দিকে ঘনিয়ে আসে, তাই না। এই যে দেখতে পাচ্ছি এটার আনসার হবে 25 জুল, এটার আনসার 25 জুল, 25 জুল। তাহলে দেখো এই অঙ্কটাও কিন্তু আমরা সবাই বুঝে ফেললাম। এই টাইপের অঙ্ক নির্দেশক চিত্র থেকে এই টাইপের অঙ্ক আসলে তোমরা এখন কি করবা, তুড়ি মেরে উড়াই দিবা, তোমরা এখন এরকম অঙ্ক আসলে তুড়ি মেরে উড়াই দিবা। এই যে দেখা যাচ্ছে যে সবাই আনসার করতে পারছে 25 জুল, 25 জুল, 25 জুল, 25 জুল। এইবার চলো আমরা নির্দেশক চিত্র থেকে একটা সুন্দরতম অঙ্ক দেখতে পারি, যেমন এই অঙ্ক সবাই আমরা বুঝে ফেলছি, এই অঙ্কটা আমরা জেনুইনলি, হ্যাঁ এই যে তমা আনসার করছো, জুথি আনসার করছো, ফেরদৌসি আনসার করছো, সবাই একদম জোস জোস, ইফা আনসার করছো, তারপর মাঝখানে আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল বের করে কৃত কাজ বের করা যাবে না স্যার, হ্যাঁ ওইটাই বলবো করে, এই জন্যই এখানে থামছি। ভেরি গুড হাসিব। তো দেখো এখানে খেয়াল করে দেখো ফারহান, যে এই যে, তো এখানে তোমরা বুঝতে পারতেছো যে আমরা এইভাবে তো করলাম, এই অঙ্ককে আমরা আরও একটা ওয়েতে চিন্তা করতে পারি, সেটা আমি একটু দেখাবো। এই চক্রের অঙ্ক করার এটা একটা ওয়ে, দেখো যে, এবং আমি না এই চক্র দেখেই বুঝে ফেলছিলাম, এই চক্র দেখেই আমি বুঝে ফেলছিলাম মোট কৃত কাজটা প্লাস হবে, এই চক্র দেখেই বোঝা যাচ্ছিল মোট কৃত কাজ প্লাস হবে। এটা তোমরা কি কেউ বুঝতে পারছো? দেখো এই যে কাজটা বের করছি, এই আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফলটাই কাজ বোঝায়, আবদ্ধ যে ত্রিভুজ এটার ক্ষেত্রফলটাই কাজ বোঝায়। দেখো আবদ্ধ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কত, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখো এইটার এতটুকু তো আমরা জানি, এটা হচ্ছে গিয়া উচ্চতা আর এটা হচ্ছে ভূমি, তাহলে দেখো ভূমিটা হচ্ছে 10 থেকে 20 গেছে মানে এটা 10, আর এটা হচ্ছে 5, 10 আর 15-এর মাঝে গ্যাপ হচ্ছে 5, তাহলে হাফ ইন্টু ভূমি কত, এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে 5, তাহলে দেখো এখান থেকে 25 আসছে, 25 জুল। আরো ইজি না, এত কষ্ট করা লাগতো, একবারে করে ফেলতে পারতাম শর্টকাট। এখানে আরো মজা আছে, দেখো না এখানে আরেকটু মজা আছে, এই যে দেখো এখান থেকে আমরা পেয়ে গেছি। তো আমি কেমনে বুঝছি, যে প্রথমে দেখেই কেমনে বুঝছি যে এইটা 25 জুল প্লাস হবে, কেমনে বুঝলাম যে এটা প্লাস হবে, মনে রাখবা যদি চক্রটা ক্লকওয়াইজ ঘোরে, এই দেখো চক্রটা ক্লকওয়াইজ ঘুরছে, খেয়াল করে দেখো এইভাবে ঘুরছে না, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ ঘুরলে সবসময় চক্রের কৃতকাজ প্লাস হয়। যদি কোনো একটা চক্র, কোনো একটা সাইকেল ক্লকওয়াইজ ঘুরে, তাহলে তুমি দেখবা সবসময় ওই চক্রের কৃতকাজ প্লাস আসবে। যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরতো তাহলে চক্রের কৃতকাজ মাইনাস আসতো। করে দেখো, আমি যদি এই এন্টি ক্লকওয়াইজ এটা দিতাম, মানে এইটা এদিক থেকে এদিকে গেছে, তারপরে এদিকে গেছে, তারপরে এদিকে গেছে, তাইলে তোমার মান ওই ক্ষেত্রফলটা সমানই আসতো, কিন্তু সেটা মাইনাস আসতো। তুমি এভাবে ভেঙে করে দেখো, আমি জাস্ট চিহ্নগুলো যদি ঘুরাই দিতাম, ঘড়ির কাঁটা এন্টি ক্লকওয়াইজ দিয়ে দিতাম, তাইলে এটা মাইনাস চলে আসতো। তাহলে দেখো আমরা চক্র কি বুঝে গেছি, তাহলে চক্র হচ্ছে আবদ্ধ যে জায়গাটা আসবে ওটার ক্ষেত্রফল বের করে দিলেই হয়ে যাবে। এখন দেখো আমরা দুটো ক্ষুদ্র অঙ্ক করব, দুটো ক্ষুদ্র অঙ্ক করলে এই কনসেপ্টটা আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, দুটো ক্ষুদ্র অঙ্ক করলেই এই অঙ্কটা, এই যে এই কনসেপ্টটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো এই যে কি সুন্দর একটা মজার ব্যাপার। ফাইন, এই যে ভি, তাই না, এদিকে ভি আছে মিটার কিউবে, এবং এদিকে চাপ আছে নিউটন পার মিটার স্কোয়ার।
দেন দুইটা চক্র আমরা এখানে একবারে দেখব। ওকে, দুইটা চক্র আমরা এখানে একবারে দেখব। দুইটাই তোমরা এবার মুখে করতে পারো। আমি জানি শতভাগ স্টুডেন্ট এবার এই অঙ্কটা পারবা, শতভাগ স্টুডেন্ট এবার এই অঙ্কটা পারবা। দেখছো আমি তোমাদেরকে চক্র পড়াই দিচ্ছি, অ্যাডমিশন স্ট্যান্ডার্ডেও চক্র পড়ায় না, চক্র পড়ায় না। তার মানে যে আমরা খুব মহান কাজ করে ফেলছি ব্যাপারটা মোটেও এরকম না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা চক্র পড়ে ফেলতেছি আর কি, সেটা। আচ্ছা, তো দেখো এইটা একটা চক্র, এটা চক্র, এটা একটা চক্র, এটা একটা চক্র। এই যে দেখো কেমন চক্রটা, চক্রটা কত সুন্দর, তাই না? অনেক সুন্দর চক্রটা। তো এই যে চক্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে চক্রটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে দেখো এই বিন্দুগুলো কত সুন্দর করে ডিফাইন করে দিচ্ছি, এই যে, তাই না? এইবার আমি দেখতে চাই তোমরা সবাই পারবা, দেখতে চাই মানে এটা এটা শুনেই ভয় পেয়ে যাও না, সবাই আসলেও পারবা। ওকে, আচ্ছা, খুব সোজা। বিশ্বাস, আসলে নিজের বিশ্বাস নিজের কাছে ধরে রাখতে হয়, নিজেকে নিজের প্রতি বিশ্বাসী আসলে হতে হয়। একটা ওই যে তোমরা হাতির ওই এক্সাম্পলটা ডেফিনেটলি সবাই জেনে থাকছো, হাতির এক্সাম্পলটা সবাই জেনে থাকছো। হাতি, সার্কাসের যে হাতিগুলো আছে, এলিফ্যান্ট, তাই না? সার্কাসের যে হাতিগুলো হয় এলিফ্যান্টের ছোটোবেলায় ওদেরকে ট্রেন করে এভাবে। নর্মালি তো আমরা জানি যে বন্য হাতি দেখলে গ্রামের মানুষজন পালায় যায়, কারণ বন্য হাতি যখন হচ্ছে গিয়া গ্রামে আসে তখন তো ঘর বাড়ির থেকে সব কিছু ভেঙে চুরে একদম পাড়া টাড়া দিয়ে সবাই পিষে টিষে দিয়ে চলে যায়, তাই না? সো কিন্তু সার্কাসের হাতি কি এটা করে? সার্কাসের হাতি এটা করে না। সার্কাসের হাতি তুমি দেখবা যে গ্যালারিতে সব অডিয়েন্স বসে আছে, এবং সার্কাসের হাতিটা হচ্ছে গিয়া ওই যে রিং মাস্টার যা যা বলতেছে ওইটা এটা করতেছে, যেটা যেটা বলতেছে সার্কাসের ওই ম্যান, সে সেটা সেটা করতেছে। তো এই যে সার্কাসের হাতি, এই যে সার্কাসের যে হাতি, তো সার্কাসের হাতি আসলে এখানে কি মানে অ্যাকচুয়ালি সে কেন হচ্ছে এতটা উগ্র না বন্য হাতির মতো, কেন এতটা উগ্র না বন্য হাতির মতো, ব্যাপারটা কেন এরকম তোমরা কি বলতে পারবা সেটা? ভেরি গুড, এই যে মাসা অলসো ক্লিয়ার। সো ব্যাপারটা হচ্ছে এরকম, সার্কাসের হাতিকে এভাবে করে ট্রেন করে। খুব ছোটবেলায় যখন ও দুর্বল থাকে তখন ওর পায়ে পায়ে শিকল বাঁধে, শিকল বেঁধে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখে, এরকম একটা খুঁটি, সেই খুঁটির সঙ্গে শিকল দিয়ে ওর পা বেঁধে রাখে, একটা পা বেঁধে রাখে। তো তখন ছোটবেলায় ও খুব দুর্বল থাকে, ছোটবেলায় ওই হাতিটা খুব দুর্বল থাকে। তো ওই দুর্বল হাতিটা তখন অনেক চেষ্টা করে ছোটার, ওখান থেকে ওঠার, কিন্তু ও ওর শক্তিতে কুলায় না, ও ওই খুঁটি থেকে আর নিজেকে খুলতে পারে না। তো অনেক চেষ্টা করে ও যখন টায়ার্ড হয় তখন একটা পর্যায়ে ও হাল ছেড়ে দেয়। এবং তুমি জানবা হাল ছেড়ে দেওয়াটাই জীবনের সব থেকে বড় পরাজয়, হাল ছেড়ে দেওয়াটা জীবনের সব থেকে বড় পরাজয়। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ওই শিকলটা সে ভাঙতে পারে না। আস্তে আস্তে হাতিটা বড় হয়, এবং হাতিটা যখন বড় হয় তখন 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 যেটা করে দেখবা, তোমরা খেয়াল করছো সার্কাসের হাতির পায়ে একটা রিং পরানো থাকে, ডেফিনেটলি তোমরা এটা খেয়াল করছো যে হাতির যে পা, সার্কাসের হাতির যে পেছনে এরকম পা, তোমরা দেখবা পায়ে এরকম একটা লোহার রিং পরানো থাকে, সঙ্গে এরকম জাস্ট কয়েকটা শিকল ঝুলে থাকে, ওই প্রান্ত কোথাও বাধাও থাকে না, ওই প্রান্ত কোথাও বাধা থাকে না, জাস্ট পায়ে একটা রিং পরে এটা শিকল দিয়ে রাখছে, শব্দ করে ঝনঝন, দেখবা একটা পায়ে, পেছনের পায়ে এরকম দিয়ে রাখছে। তো যখন হাতিটা বড় হয় তখনও তার পায়ে ওই রিংটা দিয়ে শিকলটা পরায় রাখে, এমন এমনকি শিকলটা অন্য কোনো খুঁটির সঙ্গে বাঁধেও না, লেটস সে এটা একটা খুঁটি, এটার সঙ্গে এটাকে বাঁধেও না, জাস্ট শিকলটা পরায় রাখছে, জাস্ট শিকলটা পরায় রাখছে। তো এটা দেখার পরে যেটা হয়, হাতিটা তখন নড়াচড়া করে না, হাতিটা এখন দাঁড়ায় থাকে। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ ইমাজিন, ওকে, ক্যান ইউ ইমাজিন। তো এই জায়গাতে আসলে ব্যাপারটা এরকমই হয়, সেটা হলো গিয়ে ব্যাপারটা এরকমই হয়, হাতিটা তখন ভাবতেই পারে না যে সে এই শিকল ছিঁড়তে পারবে। ছোটবেলায় সে বারবার চেষ্টা করার মাধ্যমে যখন ওই শিকলটা ছিঁড়তে পারে না, তখন তার নিজের কাছে নিজে হেরে যায়, তার আত্মবিশ্বাস ওখানেই সে স্যাক্রিফাইস করে দেয়, এবং তার ভিতরে একটা ট্রমা তৈরি হয় যে সে কখনোই এই শিকল ভাঙতে পারে না। বড়বেলায় তার গায়ে এত শক্তি থাকা অবস্থায়, দুনিয়ার সব থেকে বেশি শক্তি, সব থেকে বেশি এনার্জি নিয়েও ওই হাতি এই শিকলের শব্দ শুনলেই পায়ে ঝনঝন, নড়া দিলে যখন ঝনঝন করে মনে করে সে নড়তে পারবে না, এবং সে তখন চেষ্টাই করে না। ওয়ারাজ এই শিকল যদি খুঁটির সঙ্গে বাধাও থাকতো, সে একটা টান দিলে খুঁটি মুটি শুদ্ধ ভেঙে চলে চলে যেত, বাট তার ট্রমা তাকে ওখানে আটকে রাখে। সো এখানে তার সেলফ বিলিভ ভেঙে গেছে। সো এই ব্যাপারটা কিন্তু আমাদের লাইফে প্রত্যেকের সাথে হয়, এই ব্যাপারটা আমাদের লাইফে হতে থাকে।
যে কোনো একটা ঘটনা যেখানে তুমি একবার পরাজিত হইছো সেটা তোমার মাথার মধ্যে স্টোর হয় যে তুমি বোধহয় ওইটা অতিক্রম করতে পারো না। তো ওই ব্যাপারটাকেই তোমাকে ব্রেকডাউন করতে হবে। আমি জানি এখানে এমন অনেক স্টুডেন্ট আছো যারা উইনিং অ্যাটিটিউড নিয়ে আসো। কীরকম উইনিং অ্যাটিটিউড? যে তুমি যখন স্কুলে পড়েছো তুমি টপার ছিলা তোমার স্কুলের, প্রথম 10-এর মধ্যে রোল ছিল বা প্রথম 10 জনের মধ্যে ছিলা হয়তো বা এরকম ছিল মেজরিটি, মেজরিটি না, এরকম নাম্বার অফ স্টুডেন্ট আসো। তো তারা কিন্তু লাইফে একটা উইনিং অ্যাটিটিউড নিয়ে আসো। দেখবা ওই কনফিডেন্সটাকে তুমি যদি কাজে লাগাও, রেগুলার যদি পড়ালেখাটা করো, তুমি 11-12-এও ভালো রেজাল্ট করতেছো এবং তুমি এরকম বুয়েট টুয়েট এরকম ভালো সব প্রতিষ্ঠান বা তুমি তোমার লাইফে টার্গেটেড ইনস্টিটিউশনসগুলোতে চান্স করে নিতে পারতেছো। হয়ে যাবে এরকম, ওর কনফিডেন্স কাজ করে যাবে। আবার দেখবা আবার দেখবা যে কিছু স্টুডেন্ট আসো, সে আসলে ওই স্টুডেন্টগুলোর থেকেও বেশি ক্যাপাবেল অফ, বেশি থটফুল, সে অনেক অনেক সক্ষম, কিন্তু হতে পারে 11-12-এ সে অত ভালো রেজাল্ট করে নাই বা 9-10-এ অত ভালো রেজাল্ট করতো না। হয়তো বা কলেজের টিচার তোমাকে অতটা অতটা স্কুলের টিচার হয়তো বা তোমাকে অতটা ভালো করে বোঝাতে পারেননি, হতে পারে, হু নোস। সো যাই হোক, সেটা হয়তো ওরকম হয়েছে এবং এরপরে যেটা হয়েছে, তোমার বিশ্বাস তৈরি হয়েছে যে তুমি দুর্বল, ওই ছোটবেলার ওই হাতিটার মতো। এরপর যখন তুমি 11-12-এ উঠছো, তখনও তুমি ধরে নিছো যে তুমি দুর্বল, তুমি পারবা না। তো একটা চেষ্টা তো করে দেখো। আমি একটা লাইনে খুব উদ্বুদ্ধ হই, এই লাইনটা আমাকে অনেক বেশি চার্জ করে। তোমরা আকাশের দিকে তাকায় দেখো, কখনো আকাশের দিকে তাকিয়েছো? অনেক তাকিয়েছো, শিওর, ডেফিনেটলি তোমরা অনেক আকাশের দিকে তাকাইছো। তো আকাশের দিকে যখন তুমি তাকাও, আকাশটা দেখলে মনে হয় না নিশ্ছিদ্র নিশ্ছিদ্র, কোথাও কোনো ছিদ্র নাই, পুরোপুরি সলিড, একদম ছেয়ে আছে, একটা কোনো কিছু ঢাকনার মতো দিয়ে ঢেকে রেখেছে আমাদেরকে, একটা গুম্বজের মতো মনে হয় না কোথাও কোনো ছিদ্র নাই, পুরোটা একটা নিরেট হচ্ছে গিয়া পর্দা বা আচ্ছাদনে আমাদেরকে কাভার করে রাখছে। তখন আমরা উপরের দিকে যদি তাকাই, তাহলে মনে হয় না এখানে কোথাও কোনো ছিদ্র নাই, দেয়ার ইজ নো হোলস, এখানে কোনো ছিদ্র নাই, কোথাও কোনো ধরনের 1%ও ছিদ্র নাই। বাট একটা ঢিল তো ছুঁড়া দেখো, একটা ঢিল যদি তুমি উপর দিকে ছোড়ো, তাহলে তুমি এটা জানো আকাশে কোথাও আসলে কোনো ছাদই নাই, পুরোটাই ফাঁকা। দ্যাটস ইউর ভিজুয়াল ইলিউশন, তাই না? স্ক্যাটারিং এর কারণে, বিক্ষেপণের কারণে তোমার কাছে এরকম মনে হচ্ছে, বাট আকাশের ওখানে কোথাও কোনো ছাদ নাই, কোথাও কোনো কাভার নাই, একটা ঢিল ছিল যা ছিল দেখবা পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা। বাট আমরা যখন নিচ থেকে দেখতেছি তখন দেখতেছি পুরোটাই আচ্ছাদনে ঢাকা। বাট একটা ঢিল তো ছুঁড়ে দেখো, একটা চেষ্টা তো করে দেখো। তো তোমাদেরকে বলবো যে দ্যাট ইজ উই লিমিট আওয়ারসেলফ। আমরা আমাদেরকে লিমিট করি, বাট অ্যাকচুয়ালি দেয়ার ইজ নাথিং, ওখানে কোনো ভয় নাই, ওখানে কোনো ফেয়ার নাই, জাস্ট একটা ট্রাই তো করে দেখো। তো ইন্টারের সকল স্টুডেন্টকে বলবো, তোমার 9-10-এ কি গেছে ওটা ভুলো, তুমি ভালো স্টুডেন্ট ছিল না খারাপ স্টুডেন্ট ছিল সেটা ব্রেক ডাউন করো, তুমি স্কুল লাইফে কেমন স্টুডেন্ট ছিলা সেটা ভুলে যাও। তুমি 9-11-12-এ এসে একটা ঢিল তো ছোড়ো, ইনশাল্লাহ। তোমরা যদি ঢিল ছুঁতে রাজি থাকো, আমিও তোমাদের ক্লাস নিতে রাজি আছি, আমিও তোমাদের ক্লাস নিয়ে নিব। ফিজিক্স যেমন করে সোজা হয়ে গেছে, তোমার মনোবল থাকলে কেমিস্ট্রি, ম্যাথ সব কিছু সোজা হয়ে যাবে। আপনার কথা আমার কনফিডেন্সটা আরও বাড়িয়ে দেয়, মনে নতুন নতুন স্বপ্ন তৈরি হয়। আলহামদুলিল্লাহ, আপনার প্রত্যেকটা কথা এইগুলা ডেফিনেটলি দ্যাট ইজ দ্য ওয়ে। আমি মনে করি বিশ্বাস যদি থাকে অটুট, সাফল্য তো তোমার কাছে আসতে বাধ্য। মানুষকে না ম্যাগনেটিক হইতে হয়। ডু ইউ নো হোয়াট ইজ ম্যাগনেটিক? ম্যাগনেটিক মানে এটা যে আসবে আমার কাছে, এটা না আমি সাকসেসের কাছে ছুটে যাবো, সাকসেস আসবে আমার কাছে, তাই না? এটা কে বলছিল বলো তো? রানসার দাস চাঞ্চল বলছিল এটা, তাই না? কামিয়াবির পিছনে তুমি দৌড়াইলে হবে না, কামিয়াবি তোমার কাছে আসবে যদি তুমি যোগ্য হও। সো দ্যাট ইজ কল ম্যাগনেট, তাই না? তোমাকে ম্যাগনেটিক হইতে হবে। তো ম্যাগনেটিক হইতে হলে তোমাকে মেন্টালি অনেক বেশি পাওয়ারফুল হইতে হবে, তোমাকে এতটা পাওয়ারফুল হইতে হবে যে সকল সাফল্য তোমার কাছেই ছুটে আসবে। তবে ওই কনফিডেন্স ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল সেকেন্ড লাইফে যখন যে অবস্থানে থাকো, কনফিডেন্স হারানো যাবে না। এই পপুলার অ্যাডগুলার ভিতরে বড় বড় কথা সব শিখায় দেয়, বলে না, জো ডার গায়া ও মার গায়া, জো ডার গায়া সমঝো ও মার গায়া, জো ডার গায়া সমঝো ও মার গায়া। তো এটা কি বলছি, 1% যদি তুমি তোমার কনফিডেন্স কোনো জায়গায় ড্রপ করো, কারণ শত থাকতে পারে, বাট ইউ উডন্ট ড্রপ আ সিঙ্গেল। যদি করো, বিশ্বাস করবো ওইটাই তোমার লস। তো মনে রাখবা যে হ্যাঁ, প্রত্যেকে যদি পারে, এভরি সিঙ্গেল ওয়ান অফ আস can crack Buet, can crack DU, can do whatever we want to do, ইনশাআল্লাহ। বাট বিলিভে কোনো জায়গায় কমতি থাকা যাবে না। ও থ্যাংক ইউ ফারহান। আচ্ছা, তো এবার আসো,
এবার আসো, এই যে দেখো, এই দুইটা অঙ্ক করলে আমাদের সাইকেলের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে দেখো আমরা দুইটা অঙ্ক করছি, এবার এই দুইটা অঙ্কই না সবাই একবারেই করে ফেলতে পারবা, সবাই একবারেই এই দুইটা অঙ্ক করে ফেলতে পারবে, এই দুইটা অঙ্ক সবাই একবারেই করে ফেলতে পারবে। এই যে দেখতেছো আমরা এখানে দুইটা কিন্তু চক্র দিছি, আমরা এখানে দুইটা চক্র নিয়েছি, আমরা এখানে দুটো চক্র নিয়েছি। হ্যাঁ, আমরা এখানে মোট দুটো চক্র নিয়েছি, এটা 10 থেকে 20, এইটা হচ্ছে গিয়া 10 থেকে 15, এটা একটা চক্র, এবং এখানে একটা চক্র দেখতেছো, এটা 10 থেকে 15, এটা হচ্ছে 12 থেকে 15। ওকে, ফাইন। এখন এই দুইটা চক্রে কৃতকাজ বের করতে হবে, এখন আমাদেরকে এই দুইটা চক্রে কৃতকাজ বের করতে হবে, এখন আমাদেরকে এই দুটো চক্রে কৃতকাজটা বের করে দেখতে হবে। আচ্ছা, এখন আমাদের এই দুটো চক্রে, ওকে ভেরি গুড, সেলফ কনফিডেন্স বেড়ে গেছে না, এখন কনফিডেন্সকে কাজে লাগাইতে হবে, তাই না? কনফিডেন্সকে কাজে লাগাইতে হবে। এবার আসো, এই যে দেখো দুইটা চক্রে কৃতকাজ বের করতে হবে। আমরা তো দেখছি চক্রের কৃতকাজ আবদ্ধ ক্ষেত্রফলের সমান হয়, আবদ্ধ ক্ষেত্রফলের সমান হয়। তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে যে চক্রটা, এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই অঙ্কটা হয়ে যাবে, সবাই পারবে, আমি জানি এবার এটা সবাই পারবা যে এই ত্রিভুজটা যদি ক্ষেত্রফলটা আমি বের করি তাহলেই কিন্তু চক্রের কৃতকাজ হয়ে যাবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলেই চক্রের কৃতকাজটা হয়ে যাবে। তো দেখো যে ত্রিভুজটা ক্ষেত্রফল হাফ, ভূমি কত, 10 থেকে 15তে গেছে 5, উচ্চতা কত দেখতেছো 12 থেকে 15, 12 থেকে 15 মানে উচ্চতা 3, তাই তো হয়ে গেল 15/2 মানে 7.5 জুল, 7.5 জুল। এখন তোমাদের মনে কোশ্চেন আসে, জানি তোমার মন জানতে চায়, ভাইয়া আপনি কিভাবে বুঝলেন এটা পজিটিভ, ভাইয়া আপনি কিভাবে বুঝলেন যেটা প্লাস হবে, ভাইয়া আপনি কিভাবে বুঝে গেলেন এটা প্লাস হবে? ওই যে আমি একটু আগে বলছি যে ক্লকওয়াইজ ঘুরলে চক্র ক্লকওয়াইজ ঘুরলেই প্লাস। তোমরা করে দেখো, চক্র এটাকে ক্লকওয়াইজ যদি আমরা ঘুরাই, চক্রকে এখানে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই, চক্র এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, খেয়াল করো ইন্ডিকেটরগুলো ক্লকওয়াইজ ঘুরছে, তাইলে এটা প্লাস হবে, ভেরি গুড অনু, ভেরি গুড মাহমুদ, ভেরি গুড, অ্যামেজিং। আচ্ছা, গেল এটা। এরপর একটা, এটাও তো আমরা করে ফেলছি, এটাও তো আমি শিওর যে আমার সকল স্টুডেন্ট এটা করে ফেলছে। তো এটা কি হবে, দেখো এটা আয়তক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে। তো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা কত, এটা 10 থেকে 20-এ গেছে, মানে এটা হচ্ছে 10 দৈর্ঘ্য, প্রস্থ কত 10 থেকে 15তে গেছে মানে 5, মানে 50। এখন এটা প্লাস না মাইনাস বলো তো, এটা মাইনাস হবে, কেন মাইনাস, দেখো এন্টি ক্লকওয়াইজ, খেয়াল করে দেখো এইখানে এন্টি ক্লকওয়াইজ কিন্তু চক্রটা ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে না, এন্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে কাজ বের করে দেখো, এটা মাইনাস আসবে, কাজ বের করে দেখো, এটা -50 জুল আসবে। অনেক ধরনের হয়। এখন তাপগতীয় প্রক্রিয়া কোনগুলা, তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে গিয়া যে গ্যাসের কতগুলা চলক আছে, যেটাকে বলা হয় তাপগতীয় চলক। হ্যাঁ, চলতেছে এখন, ওকে তো শিওর, আচ্ছা আচ্ছা, এখন তো ঠিক আছে না, আচ্ছা ভেরি গুড, ফাইন। দেখো তাও এটা চেক দিয়ে দেখো এটা কেন হইলো। ওকে এভরিথিং ওকে রাইট, কমেন্টসগুলো একটু দেখে অন করে রাখো। হ্যাঁ, কমেন্টস দেখলে ওদের ইটা বোঝা যাবে। ওকে ফাইন। হ্যাঁ, আমরা কিছুই পড়ি নাই। হ্যাঁ, আমরা জাস্ট এইটা লিখছি, এই শব্দটা লিখছি, ইন বিটুইন একটু স্টাক হয়ে গেছিলো, ওখান থেকে আমরা জাস্ট তাপগতীয় প্রক্রিয়া এই শব্দটা লিখছি। তো তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে এমন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গ্যাসের তাপগতীয় চলকগুলার পরিবর্তন পরিলক্ষিত হয়, যে প্রক্রিয়ায় গ্যাসের তাপগতীয় চলকগুলোর পরিবর্তন
পরিবর্তন পরিলক্ষিত হয়, পরিলক্ষিত হয়, পরিলক্ষিত হয়। এখন এখানে একটা কথা চলে আসছে, সেটা হচ্ছে তাপগতীয় চলকগুলো কারা ভাইয়া? তাপগতীয় চলকগুলো যে আপনি বললেন এরা কারা? তাপগতীয় চলকগুলো কারা? তাপগতীয় চলক বলতে বোঝায় যে গ্যাসের গ্যাসের যখন আমরা তাপমাত্রা চেঞ্জ করি, গ্যাসের ভিতরে যখন আমি তাপ দেই বা তাপ নেই বা নানা রকম কাহিনী করি গ্যাসের উপরে, তখন দেখা যায় গ্যাসের কতগুলা রাশি আছে যেগুলো চেঞ্জ হয়। তো তোমরা মনে রাখবা তাপগতীয় চলকের মধ্যে কে কে পড়ে। তাপগতীয় চলকের মধ্যে পড়ে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের তাপমাত্রা এবং গ্যাসের এনট্রপি। এর দ্বারা বোঝায় এনট্রপি। এনট্রপি আমাদের একদম এই চ্যাপ্টারের লাস্টে যে আমরা পড়বো হচ্ছে এনট্রপি। তাহলে আমরা কি কি বুঝলাম? যে এই যে গ্যাসের চাপ, গ্যাসের চাপ, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, তারপর গ্যাসের তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা, তারপরে গ্যাসের এনট্রপি। এনট্রপি কি এই মুহূর্তে তোমরা জানো না, এনট্রপি কি এই মুহূর্তে তোমরা জানো না, বাট এই চ্যাপ্টার শেষ হতে হতে এনট্রপি একটা টপিক আছে, ওটা যখন পড়বো তখন জানবো। তো আপাতত এটা জানতে হবে না, এখানে এটা জানলেই চলবে যে যে প্রক্রিয়ায় গ্যাসের তাপগতীয় চলকগুলোর পরিবর্তন হয়, যে প্রক্রিয়ায় এই চারটা রাশি পরিবর্তন হয়, পরিবর্তন পরিলক্ষিত হয়, সেই প্রক্রিয়াগুলোকে তাপগতীয় প্রক্রিয়া বলে। এখন এরকম বহু তাপগতীয় প্রক্রিয়া আছে, তার মধ্যে আমাদের জানতে হবে চারটা তাপগতীয় প্রক্রিয়া, কারণ আমাদের সিলেবাসে এই চারটাই আছে। তো আমাদের সিলেবাসে কী কী তাপগতীয় প্রক্রিয়া আছে সেটা আমরা একটা জেনে ফেলি। আমাদের সিলেবাসে মোট চারটা তাপগতীয় প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, সম সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। একটা তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে সম আয়তন তাপগতীয় প্রক্রিয়া, এটা আছে আমাদের বইয়ে। তারপর আছে সমচাপীয় তাপগতীয় প্রক্রিয়া বা সমচাপ প্রক্রিয়া। একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, আর একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। ওকে, ফাইন। এরপর রুদ্ধতাপীয় সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং 4 নম্বরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই হচ্ছে গিয়া চারটা প্রক্রিয়া যা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই চারটা প্রক্রিয়া আমাদের বইয়ে আছে, চারটা প্রক্রিয়া আমাদের বইয়ে আছে। ওকে, ফাইন। পরিলক্ষিত মানে কি? সায়েম বলছো ভার্সনের, সায়েম তুমি কি ইংলিশ ভার্সনের? তো পরিলক্ষিত মানে, পরিলক্ষিত মানে দেখা যায়, দেখা যায়, পরিবর্তন দেখা যায়। এইটাই আমি এইভাবে লিখতে পারতাম যে পরিবর্তন দেখা যায়, মানে এইটাই দেখা যায় আর কি, পরিলক্ষিত। লক্ষ্য করলে যেটা দেখা যায় আর কি, তাই না? তুমি লক্ষ্য করো, একটু লক্ষ্য করো আমাকে, তাই না? একটু লক্ষ্য করো আমাকে, তাহলে তোমরা দেখতে পারবা। ওকে, তো পরিলক্ষিত মানে হচ্ছে এইটা। বানান মনে হয় ঠিক আছে, তাই না? বাংলা বানান এটা খুব খুব একটা ক্রিটিক্যাল জিনিস ভাই, বাংলা বানান খুব একটা ক্রিটিক্যাল জিনিস, মাঝে মধ্যে মানে আল্লাহ মাল্লাহ যাওয়ার মতো একটা অবস্থা, তাই না? ওই যে বাংলা বানানের জোড়ায় জোড়ায় বাংলা বানান ঠিক করার কিছু কোশ্চেন আছে না, যে ব্যঞ্জন বানান কি এটা নাকি এটা, মানে এমনিতে বানান পারি কিন্তু চারটা দিলে মনে হয় চারটেই ঠিক। তো হ্যাঁ, এই যে মুমূর্ষ, তাই না? এই মুমূর্ষ টুমূর্ষ আরও অনেক কিছু আছে। তো এইগুলো যখন যাই আসে তখনই হচ্ছে গিয়ে মাথা মাথা খারাপ হয়ে যায়, বাংলা বানানে আমি আসলে অনেক দুর্বল। সো ছোটোবেলায় এই ভয়গুলো থাকতো, তোমাদের কি কখনো তোমাদেরও ছিল ডেফিনেটলি, যে বাংলা এ প্লাস মিস হয়ে যাবে, বাংলা এ প্লাস মিস হয়ে যাবে, সমাজে এ প্লাস মিস হয়ে যাবে, তারপরে এইগুলাতে এ প্লাস মিস হয়ে যাবে। এই ভয়ে রাতে ঘুম হইতো না, নাইট মেয়ারের মতো হইতো ব্যাপারটা, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 100তে 100 পাবো, কিন্তু বাংলা ইংলিশ আল্লাহ তালা জানে, টিচার যদি দেয় তাহলে পাবো, নাহলে তো এমন হতে পারে যে পাইলাম না প্লাস। এরকম একটা ভয় কাজ করে, কিন্তু দেই তোমাদের একটু ভয় দিই, দাঁড়াও। লাভ ডাজন্ট ওয়ার্ক বাট ফিয়ার ডাজ। তো এবার আসো যে তোমাদেরকে একটু ভয় দিয়ে দিই, দাঁড়াও, ভয় ভয় পাও তোমরা। ব্যাপারটা এরকম, আমার মনে আছে নর্থডাম কলেজে যখন আমি পড়ি, আমার যখন এইচএসসি রেজাল্ট দেয়, এইচএসসি যখন রেজাল্ট দেয়, কি হইলো, আমি যে রুমে পড়ছি ওই রুমে সবগুলো ইংলিশে মারা, মানে ইংলিশে এ প্লাস পায় নাই, এ প্লাস পায় নাই, ইংলিশে এ প্লাস পায় না। এখন কলেজে যেদিন কি রেজাল্ট দিছে, সকালবেলা কলেজে গেছি, সকালবেলা মানে কি, ওই যে যখন রেজাল্ট দিছে সঙ্গে সঙ্গে কলেজে গেছি, কলেজে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধু একজন আসছে, দেখি দোস্ত ওই কানতেছে না, ও মোরালি স্ট্রং, ও বলতেছে যে আমি তো ইংলিশে প্লাস পাইনি, ও আমার সামনের সিটেই ছিল। সো তারপরে
যেটা হয়েছে রেজাল্ট দিছি সকালবেলা 10টায়, এখন গোল্ডেন দেখা যাবে বিকাল 4টায়। কে কে গোল্ডেনে প্লাস পাইছে? আমি গোল্ডেনে প্লাস পাইছি, গোল্ডেন বয়। 9-10-এ পাইছি, ইন্টারে পাইছি, গোল্ডেন গোল্ডেন। কখনো কোথাও গোল্ডেন ছাড়া পাই না, এই ফ্লেক্স, তাই না? আরে এতে কিছু নাই, দূর, এই গোল্ডেন গোল্ডেনে কি আছে। না তবে বলতেছি, এখন বলতে পারতেছি, না পাইলে মানে বলা যায় না, কিন্তু এটা সত্য কথা। তো যেটা হচ্ছে যে গেছি, সো 4টার সময় দেখতে পারবো সব সাবজেক্টে এ প্লাস আসছে কিনা, কত নাম্বার টাম্বার পাইছি আর কি এগুলি। কিন্তু সকালবেলা দেখতে পারবো যে এ প্লাস আসছে কিনা। তো সকালবেলা 10টার সময় এ প্লাস আসছে, এটা আমি দেখছি। দেখার পরে আমি এ প্লাস আসছে, তো বিকাল 4টার সময় দেখতে পারবো কী হয়েছে পরেরটা। কিন্তু মাঝখানে 12টার সময় কিছু সময়ের জন্য দেখা যাইতেছিল আসলে সাইবার ক্যাফে থেকে যে এই এই কারা গোল্ডেন এ প্লাস পাইছে। 12টার সময় থেকে 12:30 এরকম একটা সময়, কিছুটা সময়ের জন্য ওইটা ওই সময় পাবলিশ করছিল। তো ওই সময় মেজরিটি দেখে ফেলছে, আমি ওই সময় খবর নাই, আমি দেখি, আমি তো বসে 4টা বাজে দেখবো। তো ওই সময় হঠাৎ করে রেজাল্ট দিছে, 10টার সময় এ প্লাস দেখছি। তো কলেজে ওখানে পোলাপান সবাই সাইবার ক্যাফে ট্রাই করতেছিল। তো 12টার সময় থেকে 12:30-র মধ্যে দেখতে পারছে কে কে আসলে এ প্লাস পাইছে, মানে সব সাবজেক্টে এ প্লাস পাইছে সবগুলোতে। সো ওরা দেখছে, আমি আমারটা দেখিনি, আমারটা দেখতে পারিনি। তো এরপরে যেটা হয়েছে, আমি গেছি কলেজে, কলেজে যা দেখি যে আমার যে রুমে পরীক্ষা হয়েছে ওই রুমে মনে হয় কতজন হবে, ওই রুমে 50 জনের মতো, 50-60 জনের মতো ওই রুমে যারা পড়ছিল সিরিয়াল বান্ধা, যারা আমরা একই সঙ্গে রোল আর কি। সো ওই একটা সিরিয়াল পর্যন্ত একই রুমে পড়ে এরকম। সো দেখি যে বাংলা এ প্লাস মিস, দেখি বাংলা এ প্লাস মিস, বাংলা না যেন ইংলিশে সরি ইংলিশে, এটাতে ইংলিশে এ প্লাস মিস এবং টানা মিস। আমার সামনে টানা 12 জনের মিস, এবং আমার পেছনে আর বাকি যারা আছে সবার মিস। কিন্তু আমি আমার রেজাল্ট দেখি নাই, আমি আমার রেজাল্ট দেখি নাই, মানে আমার এ প্লাস দেখছি গোল্ডেন, ওই সময় আমি জানতাম না যে ওই সময় রেজাল্ট দিছে, দেখি নাই। এখন 4টার সময় রেজাল্ট দিবে, 12:30-টার সময় এই খবর শোনার পরে মানে একটা হচ্ছে দেখলাম পাই নাই মাইনা নিছে, আর একটা হচ্ছে এ কোন জ্বালা, তাই না? একটা ভিতর থেকে, মানে ভিতরের একটা যুদ্ধ চলতেছে, মানে কি শুনাইলি দোস্ত, মানে তোরা পাস নাই দেয় নে ফেলছস। এখন আমি তো মাইনা নিতে পারতেছি না, কিন্তু আমারটা আমি দেখি নাই, আসলে এই ঘটনা হয়েছে যে আমারটা আমি দেখি নাই। এখন আমি দেখতেছি আমার সামনে 10-12 জন সবগুলো টানা মিস, টানা মিস বলতেছে ওই রুম মামা মিস মিস মিস, ইংলিশে দেয় নাই আমাদেরকে, ইংলিশে দেয় নাই, তাই না, এসমান এন্ট্রপি। তো যাই হোক, এরকম একটা অবস্থার ভিতরে আসলে সময় কাটাচ্ছিলাম। 1টার থেকে 4টা পর্যন্ত বসে আছি, কখন বাজবে 4টা ভাই, এই সাসপেন্সটা নিতে পারতেছি না, যাই কিনা দেখি সারা মানে প্রেশার লোড এরকম অবস্থায়, তো অর এভার ইট ইজ। সো যখন আমি আসলে সাইবার ক্যাফেতে গিয়ে হচ্ছে রাত 4টার সময়, 4টার পরে যখন আমি দেখতে পারবো, তখন আমি বসে আছি। তখন আমি লোড করার আগে একটা জিনিস চিন্তা করতেছিলাম, যে লোড দিব, লোড করার আগে একটা জিনিস চিন্তা করতেছিলাম, এটা আমার লাইফে কাজে লাগছে, তোমাদেরকেও আমি এটা ফিল করাইছি। ইফ ইউ থিঙ্ক পজিটিভ, সামথিং পজিটিভ উইল হ্যাপেন উইথ ইউ। ইফ ইউ থিঙ্ক নেগেটিভ, দ্যাট মাস্ট বি আ নেগেটিভ। তুমি যদি পজিটিভ চিন্তা করো, জানি না, নেগেটিভ চিন্তা করার জন্য শত কারণ থাকে, সবসময় নেগেটিভ চিন্তা করারই কারণ বেশি থাকে। হইছে এটা আসলে খুব কম হয়, হয় নাই এটাই মেজরিটি ক্ষেত্রে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, তুমি যদি নেগেটিভ চিন্তা করো তোমার সঙ্গে নেগেটিভই হবে, মাস্ট। তুমি যদি পজিটিভ চিন্তা করো তোমার সঙ্গে পজিটিভই হবে, এটাও মাস্ট। মানে তুমি একটা ভালো মানুষ হও, পজিটিভ মানুষ হও, তোমার লাইফে সব কিছু পজিটিভ হবে। তুমি একটা নেগেটিভ মানুষ হও, তোমার লাইফে সব কিছু নেগেটিভ হবে। তুমি কোনোভাবে কোনো ইঞ্জিনিয়ারিং করেই কিন্তু তোমার জীবনকে পজিটিভ করতে পারবা না, যদি তুমি আসলে একজন নেগেটিভ মানুষ হও। এই কথাটি সত্য, এই কথাটি সত্য। দুনিয়াতে অনেকে আছে যে নিজেকে একটু এক্সট্রা চালাক মনে করে, মনে করে কি আমি এই দুনিয়ার রুল চেঞ্জ করে দিতে পারি, আমি এটা করতে পারি, আমি একটু চালাকি করলেই সবার থেকে আগায় যেতে পারি। কোনো দিন পারবে না সেটা। এই এক্সট্রা চালাকি, এক্সট্রা বেশি বুঝা, এগুলি যদি তুমি করো, তোমাকে লাইফ কোনো না কোনো জায়গায় নিয়ে এমনভাবে ঠেকাবে, তুমি ওখান থেকে আর ফিরতেও পারবা না। এমন একটা বিপদে তুমি পড়বে, বলে না অতি চালাকের গলায় দড়ি, এই কথাটাকে ভাঙে। সহজ কথাগুলো না সহজ লাগে শুনতে, বাট লাইফে যখন এটা কাজে আসে তখন বুঝতে পারবা এগুলোর অন্তর্নিহিত তাৎপর্য অনেক ডেপথে থাকে। তো এগুলো লার্নিং, এগুলো তুমি আগে তোমার প্রিসেটগুলো সেট করো, যে লাইফে সাকসেসফুল হতে চাও, এরটা ওরটা দেখা লিখবা, তারপরে শর্টকাট টটকাটে মুখস্থ কোশ্চেন করবা, আর তুমি ভাববা যে তুমি লাইফে সফল হবা, কি জিন্দেগিতে হবা না সেটা। একদম লিখে দিতে পারি আমি তোমাকে। তো এটা তুমি সাময়িক মনে করো, এই হচ্ছে 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 আমি সাকসেসফুল হচ্ছে, ও কিচ্ছু হবে না সামনে যায়। তো লাইফে শুধু স্টুডেন্ট কেন, আমরা টিচাররাও তো অনেকে আছে যে শর্টকাটে আসলে পোলাপানদের খুশি টুশি করে আগে যেতে চাই, বাট ওইভাবে হলে হবে না, পড়াইতে হয় ডিটেলসে। যাই হোক, তো যেটা আমি বলতে চাচ্ছি, ইফ ইউ আর আ পজিটিভ, দেন সামথিং পজিটিভ মাস্ট হ্যাপেন উইথ ইউ। ইফ ইউ আর নেগেটিভ, তো ডেফিনেটলি দ্যাটস নেগেটিভ। তো যেটা বলতেছি, যখন আমি রিফ্রেশ দিলেই আমার রেজাল্টটা এখন আসবে, তখন ভাবলাম
আমি সারাদিন অনেক নেগেটিভ চিন্তা করে ফেলছি যে আমার সামনে কেউ পায় না, ওই রুমে সবার ইংলিশে প্লাস মিস, সামনের পেছনের। তো আমি তো আমার পরীক্ষা দিছি, আমি কেন ভাবতেছি আমারটাও মিস হবে? অ্যাটলিস্ট রিফ্রেশ দেওয়ার আগে আমি ভাবছি, বিসমিল্লাহ বলে আমি রিফ্রেশ দেওয়ার সময় ভাবছি আমার এ প্লাস আসবে, আমি জীবনে কখনো কোনো জায়গায় এ প্লাস মিস করি নাই। আমার এটা চিন্তা করা উচিত সামনের সবাই আর পেছনের সবাই সবাই না, আমার আমার বাস্তবতা অনুযায়ী ওটা আসবে। অ্যাটলিস্ট এই চিন্তাটা তো করি, এবং জোর করে হলেও নিজেকে চিন্তা করে রিফ্রেশ দিয়েছি, দেখছি এ প্লাস আসছে, দ্যাটস ইট, সিম্পল, ফাইন। তো তখন এটাই এটাই তখন একটা ফ্লেক্স যে এই রুমে সবাই রে এ প্লাস দেয় না, এমন তো হয় না, আমি তো পাইছি ইংলিশে। তো এরকম হয়, এটাও সত্য কথা যে এরকমও হয় যে ওই ইংলিশ বাংলাতে নাম্বার টাম্বার টিচারের মন চাইছে প্যারাগ্রাফে নাম্বার দিয়ে রাখছে 5 সাইড, ওই গেল তোমার এ প্লাস। তো এটা অনেক টিচাররা থাকেন নিজেদের লাইফের ফার্স্টেশন অন্যের উপরে ঝাড়ে, বাট তুমি যদি পজিটিভ থাকো তোমার সঙ্গে অবশ্যই পজিটিভ কিছুই হবে। ওকে, ওকে, মাই মাই নূর আলম মাই হবে, মাই তোমার ঝুলায়া, ওই যে ঝুলায়া মারে না, ঝুলায়া মারবো কিন্তু, হ্যাঁ। ওকে, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সীমা আক্তার বলতো স্যার আপনি খুবই খুবই জোস পড়ান, আপনার পড়া ভালো লাগে, ফিজিক্স সোজা হয়ে গেছে। ওকে ফাইন, আরও সোজা হবে, আমরা তো কেবল শুরু করছি, অলরেডি সামনে আরও মজা হবে। ওকে ফাইন, এবার আসো, এই যে ক্লাসে আসো, তোমরা চমৎকার কমেন্ট করো, আমাকে কমপ্লিমেন্ট করো, আমি খুশি হয়ে যাই। সো আমার আরও ভালো লাগে, এবং এভরি ক্লাসে তোমাদের এই অ্যাপ্রিসিয়েশন আমাকে আরও বেশি আসলে চার্জ করে, তাই না? তো আমি বলেছি তোমাদের যে তোমরা যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করো, দ্যাট চার্জ মি, আই ট্রাই টু মোটিভেট ইউ, দ্যাট চার্জ ইউ। সো দ্যাটস হাউ ইট ইজ। যখন আমরা চার্জ থাকি তখন আমরা ডেফিনেটলি একটা বেটার কিছুকে গ্র্যাব করতে পারি। সো আমরা এই 4টা প্রক্রিয়া সম্পর্কে জেনেছি, সম আয়তন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এখন আমরা এই প্রক্রিয়াগুলোর ভিতরে আস্তে আস্তে করে যাব, আমরা এই প্রক্রিয়াগুলো সম্পর্কে এখন ধীরে ধীরে জানতে শুরু করব। 4টা প্রক্রিয়া আজকে আমরা ওকে, ব্যাক টু দ্য ক্লাস, ভেরি গুড। আজকে আমরা যতগুলা পারি ওর ভিতরে যাব। ওকে, তাহলে প্রথমে কোনটা আসতেছে? সম আয়তন প্রক্রিয়া। প্রথমে যে প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানবো এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন, সম আয়তন প্রক্রিয়া, তাই না? সম আয়তন প্রক্রিয়া, নাম শুনেই বুঝতেছ, নাম শুনেই বুঝতেছো, নাম শুনে কি বুঝতেছো? নাম শুনে এটা বুঝতেছো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। মানে এই প্রক্রিয়ায় আয়তনটা সমান থাকবে, আয়তনটা চেঞ্জ হবে না, প্রক্রিয়ার নামেই বোঝা যাচ্ছে, তাই না? তার মানে আমরা প্রথম পয়েন্টটা বুঝে গেছি, যে প্রক্রিয়ায় আয়তন অপরিবর্তনশীল তাকেই সম আয়তন প্রক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় আয়তন অপরিবর্তনশীল বা যে প্রক্রিয়ায় আয়তনের কোনো পরিবর্তন হয় না, সোজা কথা আয়তন ধ্রুবক, প্রক্রিয়ায় আয়তন থাকবে কনস্ট্যান্ট, আয়তন কনস্ট্যান্ট, আয়তন কনস্ট্যান্ট, আয়তন কনস্ট্যান্ট মানে আয়তনের কোনো চেঞ্জ হবে না, যতটুকু আয়তন আছে অতটুকু আয়তন থাকবে। লেটস সে এটা একটা গ্যাস জার, যার ভিতরে গ্যাস আছে, এটা একটা গ্যাস জার, এটার ভিতরে আমরা গ্যাস রাখছি, এটার ভিতরে গ্যাস আছে। এখন এটা তো আয়তন ফিক্সড, দেখো এই আয়তন ফিক্সড, মনে করো যতই আমি তাপ দেই তাপ নেই যা করার করি, আয়তনটা মনে করো বাড়তেছেও না কমতেছেও না, তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলবো সম আয়তন প্রক্রিয়া। যদি আয়তন ফিক্সড থাকে, যে কোনোভাবে আয়তনকে চেঞ্জ করা যায় না, তখন আমরা সেটাকে বলবো সম আয়তন প্রক্রিয়া। তাহলে আয়তনকে যদি চেঞ্জ করা না যায়, আয়তন যদি ধ্রুবক হয়, আয়তন যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, তাহলে আয়তনের পরিবর্তন কত হওয়া উচিত এই প্রক্রিয়ায় বলো তো? দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সম আয়তন প্রক্রিয়ায় আয়তন কনস্ট্যান্ট থাকে, তাহলে বলো তো আয়তনের পরিবর্তন কত হবে? আয়তনের পরিবর্তন ডিভি, আয়তনের পরিবর্তন হবে 0, কত আয়তন তো ধ্রুবক, তাহলে এটা তো বাড়েও না কমেও না, এটা যদি না বাড়ে এটা যদি না কমে, তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে যে এখানে আয়তনের পরিবর্তন হবে 0, আয়তনের পরিবর্তনটা হয়ে যাবে 0। তাহলে বলো তো আয়তনের পরিবর্তন 0 হলে কৃতকাজ কত হওয়া উচিত? কৃতকাজও হওয়া উচিত 0, এখানে কোনো বাহ্যিক কাজ হবে না। কেন হবে না? কারণ কৃতকাজের এই সূত্র জানি না এমন কেউ নাই, আমরা এটা সবাই জেনে ফেলছি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, আমরা এটা জেনে ফেলছি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। তাহলে এখান থেকে এখানে দেখলেই তো বোঝা যাচ্ছে ডিভি ইকুয়ালস টু 0, ডিভি ইকুয়ালস টু 0, ডিভি ইকুয়ালস টু 0, আমরা বুঝতে পারছি ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, ডিভি ইকুয়ালস টু 0। সো ক্লিয়ার, দ্যাটস ক্লিয়ার যে ডিভি যদি 0 হয়, ডিভি যদি 0 হয়,
ডিভি যদি শূন্য হয়ে যায়, ডিভি যদি শূন্য হয়ে যায়, তাহলে তোমরা বুঝতে পারতেছো এই ডিভি যদি শূন্য হয়ে যায় তাহলে কৃত কাজ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে দেখো সমায়তন প্রক্রিয়ায়, সমায়তন প্রক্রিয়া আয়তন ধ্রুবক হয়, আয়তনের পরিবর্তন শূন্য হয়, বাহ্যিক কাজ শূন্য হয়। আরও খেয়াল করে দেখো, এই সূত্র আমরা সবাই পড়ে ফেলছি না, তাপগতিবিদের প্রথম সূত্র ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা আমরা সবাই পড়ছি। ডি কিউ ইকুয়ালস ডি কিউ, এই ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা হচ্ছে সরবরাহকৃত তাপ শক্তি, দ্বিতীয় ক্লাসে পড়ছিলাম। এটা হচ্ছে গিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর এটা হচ্ছে বাহ্যিক কাজ। আমাদের সমায়তন প্রক্রিয়ায় বাহ্যিক কাজ কত, শূন্য না? এই সমায়তন প্রক্রিয়ায় বাহ্যিক কাজ শূন্য, এটা এখানে বসাইছি। তাহলে বাহ্যিক কাজ যদি শূন্য হয়, এখান থেকে তো এটা বুঝতে পারতেছো, এই যে দেখো বুঝে ফেলছি, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ, ডি ডাব্লিউ তো শূন্য। তাহলে এই যে কিন্তু আরেকটা চমৎকার পয়েন্ট, এটা কিন্তু আরেকটা চমৎকার পয়েন্ট, মানে সমায়তন প্রক্রিয়াতে, সমায়তন প্রক্রিয়াতে, সমায়তন প্রক্রিয়াতে তাপ শক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান হয়। তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির, তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান হয়, পরিবর্তনের সমান হয়। এইটাও কিন্তু একটা চমৎকার পয়েন্ট, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই না? তাহলে দেখো যে, তাহলে দেখো যে, দেখো যে আমরা এটা বলতে পারবো সমায়তন প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এইরূপ নেয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এইরূপ নেয়, মানে অভ্যন্তরীণ তাপশক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। এই চারটা কথাই সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক, এই চারটা কথাই সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক। যদি এরকম একটা এমসিকিউ আসতো, নিচের কোনটি সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক, এবং অপশন দিল চারটাই, অপশন হবে কি, সবগুলো। দেখো সমায়তন প্রক্রিয়া আয়তন ধ্রুবক, আয়তনের পরিবর্তন শূন্য, বাহ্যিক কাজ শূন্য, এবং তাপশক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান হবে, তাপশক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, এখান থেকে ভাই বলবে কোনো একটা সমায়তন প্রক্রিয়ায় 10 জুল তাপশক্তি সরবরাহ করলে, কোনো একটা সমায়তন প্রক্রিয়ায় 10 জুল, 10 জুল তাপশক্তি সরবরাহ করলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? তো বলে দিছে সমায়তন প্রক্রিয়া, তার মানে বুঝতেছো যা তাপশক্তি পরিবর্তন তাই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, তার মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 10 জুল হবে। আসলেই পারবো, আসলেই পারি, সবগুলো 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 নিশ্চয়ই এটা আমরা সবাই বুঝে ফেলছি। তাহলে চলো এখানে আমরা একটা গ্রাফ দেখি, একটা চমৎকার গ্রাফ দেখি, যে এখানে চাপ আয়তনের গ্রাফটা কেমন হবে, এখানে চাপ আয়তনের গ্রাফটা কেমন হবে। দেখো চাপ আয়তনের গ্রাফ, যেটাকে আমরা নির্দেশক চিত্র বলি, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো ক্ষেত্রে আমরা চাপ আয়তনের গ্রাফটাকে দেখি। তো এখানে হচ্ছে আয়তন আছে, এখানে চাপ আছে, চাপ আয়তনের গ্রাফ কী হবে দেখেই তো বুঝতে পারতেছি, দেখেই তো বুঝতে পারতেছি যে, দেখেই বুঝতে পারতেছি যে এখানে তো আয়তন ধ্রুবক হবে, এখানে তো আয়তন ধ্রুবক হবে। তো আয়তন যদি ধ্রুবক হয়, আয়তন যদি ধ্রুবক হয়, তার মানে বুঝতেছো লেটস সে এই বিন্দুতে আছে গ্যাস, প্রথমে প্রথমে এই বিন্দুতে আছে, এই বিন্দুতে আছে, তো এই বিন্দুতে আছে মানে বুঝতেছি যে এখানে আয়তন ফিক্সড, এই আয়তনে আছে, এই আয়তনে আছে, এই আয়তনে আছে ভি। তো সম আয়তন মানে ডানে গেলে আয়তন বাড়বে, বামে গেলে আয়তন কমবে, এটার কোনোটাই ঘটবে না, কথা আয়তন তো ফিক্সড, আমাদের তো এখানে বলে দিছে আয়তন তো এখানে ফিক্সড। তার মানে এইখানে দেখা যাবে এই গ্রাফটা সোজা এরকম একটা স্ট্রেট লাইন হবে, সোজা এরকম একটা স্ট্রেট লাইন হবে, সোজা এরকম একটা স্ট্রেট লাইন হবে, এই যে উপরের দিকে উঠে গেছে। লেটস সে এটা, এইটা এ বিন্দু ছিল, এ বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, ধরলাম এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, এবং খেয়াল করে দেখো এটা হয়তো বা উপরে গেছে অথবা নিচে আসছে অনেবার, কিন্তু ডানে বামে যাবে না। ডানে বামে গেলে, ডানে গেলে আয়তন বাড়ে, বামে গেলে আয়তন কমে, মানে একটু ওদিকে কাত হলো বা এদিকে কাত হলো, মানে আয়তন বাড়লো বা কমলো সেটা হবে না, সবসময় এরকম একটা স্ট্রেট লাইন হবে। সোজা কথা এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষের উপরে লম্ব। দেখো এটা এক্স অক্ষের উপরে লম্ব, তাহলে আমরা লিখতে পারবো এক্স অক্ষের উপরে লম্ব, এক্স অক্ষের লম্ব এবং ও ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, সমান্তরাল। তাহলে আমরা জানবো
যে সম আয়তন প্রক্রিয়া হচ্ছে গিয়া এক্স অক্ষের উপরে লম্ব হয় গ্রাফটা এবং ওয়াই অক্ষের উপরে সমান্তরাল হয়। ওকে, মাইরা বেলুন মাস্ক, বেলুন মাস্ক, একজন হচ্ছে এলন মাস্ক আর একজন হচ্ছে বেলুন মাস্ক। সেই বেলুন মাস্ক, বেলুন মাস্ক মাইরা একদম একদম মাইরা একদম ফাটায় ফেলবো কিন্তু বেলুন মাস্ক। মজা করে বললাম, এটাকে সিরিয়াসলি না। বেলুন মাস্ক কি বলছে শুনছো? বেলুন বলছে ভাই যে আপনার সে আর্কাইভ ক্লাসে আপনি এত ইফেক্টিভলি হচ্ছে গিয়ে ক্লাস নেন, আর এখানে হচ্ছে গিয়ে আপনি কেন ওদেরকে মোটিভেট করেন? এই বেলুন মাস্কের জলে, এই বেলুন মাস্কের জলে, বেলুন মাস্কের জলে এই যে আমরা যে পজিটিভ কথাবার্তা বলি, আমরা যে একজন আরেকজনকে চার্জ করি, এই বেলুন মাস্ক, বেলুন মাস্ক, বেলুন মাস্ক মজা করতেছি, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি পড়াচ্ছি দীর্ঘ 14 বছর হয়ে গেছে। আমি নিজে হচ্ছে গিয়া তোমাদের ফেজে যখন ছিলাম আহ, আহ, ভালো রেজাল্ট করতাম, অনেক অনেক ভালো রেজাল্ট করতাম। ক্রিয়েটর আমাকে অনেক বেশি মেধাবী বানাইছিলেন। সো অনেক ভালো রেজাল্ট করতাম। সো তারপরে হচ্ছে গিয়া সাকসেসফুলি সব ভালো টালো করছি, ওইটি বারবার বলার কি আছে, বাদ ওইটি বলবোই না আমি আর কি। তারপরে 14 বছর পড়াই ফেলছি, তাই না? এমনও হবে হয়তো বা বুয়েটে আমি পড়াইছি, ফার্স্ট হয়েছে বুয়েটে, আমি পড়ানোর কারণে হয়েছে এমন না, সে তার নিজের যোগ্যতায় হয়েছে। সো এরকম স্টুডেন্ট সংখ্যাও 5-6 জন হবে। ফার্স্ট, তুমি ফার্স্ট হবা, আচ্ছা অঙ্ক নিয়ে আসছি বলছে। দেখতাম যে উদ্ভাসে ভালো রেজাল্ট করে, আমার কাছে পড়তে আসছে, পড়তেছে। সো ওকে পড়াইতাম, দেখেই বুঝতাম যে হ্যাভ সাম ম্যাটেরিয়াল, হয়তো বা ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। এরকম বহুত আছে, তাই না? সো এখন বেলুন মাস্ক, বেলুন মাস্ক, বেলুন মাস্ককে বলতেছি যে সো এই সব কথা ইম্পর্টেন্ট ভাইয়া, সব কথা ইম্পর্টেন্ট, কোনো নন ইম্পর্টেন্ট কথা বলার আমার কোনো সময়ই নেই। তাও আবার তোমাকে কেন বলবো? জিন্দেগি তো না ভাইয়া, আজান দেয় ছুটি দেন ভাইয়া, আজান দেয় ছুটি দেন, আজান দিলেই পোলাপানে গেলে ছুটি চাই, তাই না? এই সবাই একটু বেলুন মাস্ক একটু মজা করো তো, বেলুন মাস্ক মজা দিয়ে এমনি বেলুন মাস্ক মজা, মন খারাপ করো না আর কি। হ্যাঁ, সো যেমন দেখো এলন মাস্ক, এলন মাস্ক সম্পর্কে আমি আসলে এখন একটু কথা বলবো, যেহেতু বেলুন মাস্ক চলে আসে। মাস্ক, ম্যাক্স না মাস্ক, হ্যাঁ মাস্ক, এটাই। সো এলন মাস্ক সম্পর্কে একটা কথা বলবো। এলন মাস্ককে আমরা সবাই কি সায়েন্টিস্ট টাইন্টিস্ট মনে করি না? এলন মাস্ককে মনে হয় না যে এলন মাস্ক হচ্ছে গিয়া এই স্পেস এক্স, টেসলা টেসলা এগুলো মানে? এলন মাস্ক কিছু না, এটা ভুয়া, এটা ভুয়া। বলে দিলাম যাও, এলন মাস্ক কিছু না, আসলেই কিছু না। সে একজন ভালো বিজনেসম্যান, দ্যাটস ইট। এলন মাস্কের যে কথাবার্তা বা যেগুলো সে মানে তার বোঝা যায় আর কি, ইজ এ গুড বিজনেসম্যান। মানে আমরা যে সায়েন্টিস্ট বানাই দিই তাকে, দ্যাটস নট ট্রু, দ্যাটস নট ট্রু। ওকে, ফাইন। ওকে ভাইয়া, আজান পড়ছে, হ্যাঁ আজান পড়ছে, আমরা এখনই, জাস্ট এখনই আজান এখনই পড়ছে এবং আমরা এখনই আসলে এইটাকে শেষ করবো। আমরা আরেকটা প্রক্রিয়া দেখে, আর 2 মিনিট, আজান কেবল দিচ্ছে, নামাজ আমিও পড়বো, নামাজ তোমরাও পড়বা, নামাজ আমিও পড়বো, এবং আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, ফাইন। তো এবার দেখে বেলুন মাস্ক বেশি মজা করো না, এমনি বলছি, এটা বন্ধু বান্ধবের মধ্যে এরকম একটা হয়, তাই না? তো এটা বলতেছি আর কি যে এটাই গেল। এটা আমরা আসলে সমচাপীয় প্রক্রিয়াটা একটু দেখে নিব, তারপরে এই দুইটা প্রক্রিয়া, দা জিস্ট প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে, পরের দিনের ক্লাসে এই দুইটা দিয়েই, এই দুইটা দিয়েই, পরের দিনের ক্লাসে এই দুইটা দিয়েই আমি হচ্ছে গিয়া শুরু করব। ঠিক আছে, পরের দিনে এই দুইটা দিয়েই আমি শুরু করবো। এই দুইটা নিয়ে অনেক বিস্তর আলোচনা, এটা বলে নিচ্ছি, এখন একটু বলে নিচ্ছি, খুব মনোযোগ। হ্যাঁ, এই দুইটা নিয়ে কিন্তু অনেক বিস্তর আলোচনা, অনেক বিস্তর আলোচনা। তো এখন আমরা সমায়তন প্রক্রিয়াটা জানছি, ওইটা অতটুকু জানলেই চলবে। এবার সমচাপীয় প্রক্রিয়াটা একটু দেখে রাখি। সমচাপীয় প্রক্রিয়া এর সোজা, আজান কেবল দিচ্ছে, নামাজের এখনো টাইম আছে, নামাজ আমিও ধরবো, আমিও পড়বো। সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয়, সমচাপীয়, সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। আচ্ছা, সমচাপীয় প্রক্রিয়া নামেই পরিচয়, নামেই পরিচয়। প্রথম পরিচয় কি? সমচাপ। এখানে চাপটা কি থাকবে? এখানে চাপটা, 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 এখানে চাপটা কি থাকবে? এখানে চাপটা থাকবে কনস্ট্যান্ট, চাপটা থাকবে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, চাপটা থাকবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই যে হয়ে গেছে, পল্লাপান মনোযোগ, চাপটা থাকবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে চাপটা যদি কনস্ট্যান্ট থাকে, চাপের পরিবর্তন কি হবে? চাপের পরিবর্তন জিরো, চাপের কোনো পরিবর্তন নাই। ওকে, একজন বলছে ভাইয়ার বানান ভুল হইছে। ভাইয়ার বানান ভুল হবেই, ভাই আরো ইচ্ছা করে বানান ভুল করবে। আচ্ছা, এবার দেখো বেলুন ভাইয়া, এবার এবার খেয়াল করো যে ধ্রুবক, ধ্রুবক, এরপর এরপর আমরা দেখতেছি যে ডিপি মানে চাপের পরিবর্তন। ডিপি দ্বারা কি বোঝায়? চাপের পরিবর্তন, ডিফারেন্স। ওকে, ডেল্টা থেকে আসছে অ্যাকচুয়ালি ডিটা, সো এটা তোমরা জানো, এটা একটা পরিবর্তন বোঝায়, কোনো পরিবর্তন নাই এই আর কি। কিন্তু এখানে কিন্তু কৃতকাজ আছে, এখানে ডেফিনেটলি কৃতকাজ আছে।
চাপ তো আছে, চাপটা ফিক্সড, চাপটা স্থির, বাট আয়তন তো আর স্থির না, আয়তনের তো পরিবর্তন হবে। চাপ স্থির বাট আয়তন তো পরিবর্তন হবে, তার মানে বলছে এখানে কিন্তু কাজ হয়, এখানে কাজ হয়। ওকে ফাইন, তো এখানে কাজ হয়। তো বুঝতেই পারতেছি এখানে এই পিটা থাকে স্থির, এটা হচ্ছে স্থির চাপে কৃত কাজ, এটাকে বলা হয় স্থির চাপে কৃত কাজ, স্থির চাপে কৃত কাজ, স্থির চাপে কৃত কাজ। তো এখানে কাজ কিন্তু জিরো না, কাজ কিন্তু আছে, স্থির চাপে কৃত কাজ। সো এই ব্যাপারটা এরকমই। তো এখানে আমরা জাস্ট গ্রাফটা একটু দেখে নিব, এখানে আমরা গ্রাফটা একটু দেখে নিব। দেখো প্রচুর অঙ্ক আমরা এই চ্যাপ্টারে করব, প্রচুর অঙ্ক। ইউ জাস্ট ক্যান ইমাজিন, ইউ জাস্ট ক্যান ইমাজিন, আমি কত 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 অঙ্ক আসলে টাইপ করাইছি, এই জন্যই তো আমি বলতেছি 12 থেকে 15টা। 8, 9, 10 নাম্বার ক্লাসের পর থেকে খালি অঙ্কই যাবে, সব থিওরি চলে আসবে এর মধ্যে, 10 নাম্বার ক্লাসে সব থিওরি চলে আসবে, এরপরে খালি অঙ্কই যাবে। ওই 5টা ক্লাস ধরেই রাখছি এভরিডে ম্যাথমেটিক্স, এভরিডে ম্যাথমেটিক্স, এই অঙ্ক সেই অঙ্ক, ওই অঙ্ক এই অঙ্ক, তার অঙ্ক যার অঙ্ক, যেখানে যে অঙ্ক পাইছি সব কিন্তু আমরা রেডি করে ফেলছি। এখন সেই অঙ্কগুলো যখন করা হবে না, তুমি ফিল করতে পারবা, তাই না? তুমি ফিল করতে পারবা চ্যাপ্টারের লাস্টে গিয়ে আমরা কতখানি সমৃদ্ধশীল হয়ে যাব। তবে সেটা তখনই হয়ে যাব যখন সবাই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন আমি বলি সেটা বলা ইম্পর্টেন্ট। 1 বছরে না, 14 বছরে যেটা যেটা আমি বুঝতে পারছি সেটা আমি তোমাদেরকে বলি। এখন যে কোনো মাস্কে হঠাৎ করে কিছু বললে কিন্তু আমি ওই কথা শুনবো না। তো মাস্ক আবার পার্সোনালি নিও না, তোমাকে আমি কনফিডেন্স ফ্লো করাইতেছি, তোমার নিয়াজ ভাই তোমাকে যেটা বলতেছে হ্যাঁ ওটাই করতে হবে, ওকে, ওটাই করতে হবে এই মুহূর্তে, ওটাই মানতে হবে। ফাইন। তো এবার দেখো তাইলেই তুমি দেখবা যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, যে ভাই এই ভালো না ওই ভালো, যারা এইসব করে বেড়াও না, আমি এমনি ফ্লেক্স থেকে বলতেছি, আমি তোমাদেরকে কারেক্ট করার চেষ্টা করতেছি, কথা আমি জানি, আমি কনফিডেন্ট ইনাফ যে আমি যে ফিজিক্সটা তোমাকে সার্ভ করতেছি এইটা তোমাকে হেল্প করতে যাচ্ছে। এরকম অনেক স্টুডেন্ট আছো, বাবা মা বাবা মা পরিশ্রম করে তোমাকে পড়াচ্ছে, এরকম অনেক অনেক স্টুডেন্ট আছো। এরকম একটা কথা আসলে তোমাদেরকে বলতে হয় যে অন সাহেব স্টুডেন্ট, তার বাবা একজন রিক্সা পুলার, তার বাবা একজন রিক্সা চালক, এবং বাবা রিক্সা চালক এবং সেও রিক্সা চালায়, সেও রিক্সা চালায় হচ্ছে আমার কাছে পড়তে আসছে বেতন দেওয়ার জন্য, রিক্সা চালায় টাকা কামায়, তারপরে সেই টাকাটা আমাকে দিয়ে সে পড়তে চায়। এরকমও স্টুডেন্ট আমি পড়াইছি আমার জীবনে। যে কি করো জিজ্ঞাসা করলে বলে যে ভাই আমি তো আসলে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাই এবং আমি রিক্সা চালাই। সো তুমি ক্যান ইউ ইমাজিন, রিক্সা চালায় সে টিচারের কাছে পড়ার টাকাটা জোগাড় করছে। তো ওকে কি বলা উচিত? ওকে কি বলা উচিত না যে তোমাকে তোমার বেতনটা দিতে হবে না? কিন্তু আমি তাকে এই কথাটা বলি নাই, আমি তাকে এই কথাটা বলি নাই যে তোমাকে তোমার বেতনটা দিতে হবে না। আমি তাকে কমায় দিছি, একদম কমায় দিছি, মিনিমাল করে দিছি। সেটা কত করে দিছি বললাম না, একদম কম। কিন্তু আমি তাকে এটা বলি নাই যে তোমার বেতন দেওয়া লাগবে না। আমি বলছি না তুমি বেতন তো দিবা, এতটুকু দিবা। কেন? কজ যে মানুষের নিজের ডিগনিটি নাই ও ও জীবনে কিছু করতে পারবে না। ওই ছেলেটার ডিগনিটি ছিল, সেই ছেলেটার ডিগনিটি কী ছিল যে সে আমার কাছে পড়বে, বাট ফ্রিতে কেন পড়বে? সে ফ্রিতে পড়তে চায় না। সে কী করছে, হি ইজ আর্নিং, সে রিক্সা চালায় আর্ন করে সে আমাকে বেতন দিতে চাইছে। তো আমি যদি বলতাম তোমার বেতন দিতে হবে না বাবা, তাহলে তুমি, সেটা হইলো না তো, সে তো এমনিতে কিছু নিবে না। সো সে তার থেকে একদমই নামমাত্র বেতন আমি নিয়েছি এবং ওকে আমি পড়িয়েছি, তাই না? সো ও তো ঢাবিতে চান্স পেয়ে গেল, তাই না? ও তো ঢাবিতে চান্স পেয়ে গেল, তাও বলতেছে ওই 16-17 সালের কথা। ও তো ঢাবিতে চান্স পেয়ে গেল, সো চান্সও পেলো, তাই না? সো কেন পাইলো? মানে তার ওই ডিগনিটিটা আছে যে আমি ভাইয়ের কাছেই পড়বো, হয় সারাদিন রিক্সা চালাবো, তারপরে হচ্ছে গিয়া আমি ভালো করব। এরকম আরেকটা স্টোরি আছে, পাঠাও ডেলিভার করতে আসছে, পাঠাও ফুড দিতে আসছে, ফুড পান্ডা দিতে, ফুড ডেলিভারি করতে আসছে। মানে হি ইজ আমেজড যে ভাই আপনার সঙ্গে দেখা হবে, আমি তো আপনার অনলাইন কোর্স করলাম। এবং সে বলতেছে যে অ্যাডমিশনের সময়, যে আমি বললাম যে তুমি অ্যাডমিশনে কোচিং করতেছো? বলছে জি ভাই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কোচিং করি, অনলাইনে আপনার ক্লাস করি। আচ্ছা ফাইন। সো তখন বাজে রাত্র 8টা, 8:30। তো বললাম এখন তুমি পাঠাও ডেলিভার করতেছো যে? বললো যে ভাই সমস্যা নাই তো, এই যে এখন থেকে আমি এশার নামাজটা পড়ে পাঠাও ডেলিভার করা শুরু করে দিই, আর হচ্ছে কি রাত 10টা, 10:30টার মধ্যে আমি ডেলিভার করে বাসায় যেয়ে সারা রাত পড়বো। আমি ভাবলাম এইভাবে ইঞ্জিনিয়ারিং হবে কি? আমি ওর নাম্বারটা রেখে দিলাম, আচ্ছা ঠিক আছে, অ্যাট এনি কেস তোমারই আমাকে কল দিতে পারো, বাসার নিচে আসছে খাবার দিতে। সো চান্স হয়ে গেছে, আই গেস চুয়েটে বা
চুয়েট বা কুয়েট কোনো একটা বলছিল আর কি, বেশ কয়েক বছর আগের কথা, 2 বছর আগের কথা। তো বলতেছি যে তোমার ডিগ্রি থাকতে হবে, পড়তে হবে, সো দোজ আর দ্য এক্সপিরিয়েন্সেস, তাই না? তো এক্সকিউজ নেভার কোনো ওয়ার্ক। সো আমি জানি 27 ব্যাচের যে স্টুডেন্টগুলো আমরা তাপগতিবিদ্যা পড়ার পরে এই চ্যাপ্টারটা যখন আমরা গুছায় ফেলবো তখন এটা আগুন লাগাই দেবে ইনশাল্লাহ। ওকে ফাইন। সো এবার আসো, আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা জাস্ট এই গ্রাফটা দেখেই এটা ক্লাসটা আমরা এই যে লাস্ট এই যে মনোযোগ, যে ভি এখানে পি, এই প্রক্রিয়ার নাম কি? সমচাপীয় প্রক্রিয়া। তার মানে চাপ একটা বিন্দুতে ফিক্স থাকবে, চাপের কোনো চেঞ্জ হবে না, লেস চাপ পি, এবং এই গ্রাফটা হবে এরকম, এই বরাবর একটা স্ট্রেট লাইন, দেখো এই বরাবর একটা স্ট্রেট লাইন, এই নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, এটা এই বরাবর একটা স্ট্রেট লাইন, এটা একটুও উপরে যাবে না, একটুও নিচে আসবে না। দেখো এইটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, তাই না? এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে। তো বুঝতেই পারতেছো যে এটা এ থেকে বিতে গেছে। একটু যদি উপরে যাইতো তাহলে চাপ বাড়তো, একটু যদি নিচে আসতো তাহলে চাপ কমতো। এখানে চাপের কমা বাড়া যাবে না, চাপ তো ধ্রুবক। দেখো চাপ এই পিতেই কিন্তু কনস্ট্যান্ট থাকছে। ওকে, এখানে আয়তন বাড়ছে, মানে এখানে তো কাজ হয়েছে, খেয়াল করে দেখো আয়তনটা তো বেড়ে গেছে, এখান থেকে এখানে আসছে, মানে আয়তন বাড়তে পারতো, আয়তন কমতে পারতো, হয় ডানে যাবে অথবা বামে যাবে, হোয়াটএভার ইট ইজ। দেখতেছো এখানে একটা ক্ষেত্রফল আবদ্ধ করছে, এই জন্য এখানে একটা ওয়ার্ক হয়েছে, এই ক্ষেত্রফলটাই আবদ্ধ ক্ষেত্রফলই ওয়ার্ক। বাট আগের গ্রাফটা দেখো, এখানে কোনো ক্ষেত্রফল আবদ্ধ করছে, এইটা এক্স অক্ষের সঙ্গে কোনো ক্ষেত্রফল আবদ্ধ করে নাই, সোজা উঠে গেছে। তার মানে এখানে কৃতকাজ কত হবে? শূন্য। কারণ এক্স অক্ষের সঙ্গে আবদ্ধ ক্ষেত্রফলে কৃতকাজ, খেয়াল করে দেখো সোজা উঠছে, ওর খালি একটা বিন্দু বরাবর ছায়া পড়ছে, বাট কোনো ক্ষেত্রফলকে সে আবদ্ধ করে নাই। এবং এখানে আমরা দেখছিও যে কৃতকাজ শূন্য, আমরা এটা দেখছি। আর এখানে খেয়াল করে দেখো ক্ষেত্রফলকে সে আবদ্ধ করছে, তারপরে এখানে কৃতকাজ হবে পি ডিভি। পি ডিভি, এটা যদি ভি ওয়ান, এটা যদি ভি টু হয়, তাহলে এই যে পি ভি টু মাইনাস ভি ওয়ান, এই যে ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। চাপটা তো স্থির, নিশ্চয়ই সবাই এখানে এটা বুঝতে পারছি, এইটা এখানে ডেফিনেটলি সবাই আমরা বুঝে ফেলছি, তাই না? যে দেখো এই চাপটা স্থির, এই চাপটার ভ্যালুটা হবে এইখানে যে ভ্যালুটা আছে ওইটা এখানে হবে, এই আয়তনে আসছে ভি টুতে ভি ওয়ান থেকে, এদের বিয়োগ ফলটা এখানে বসাই দিলে কিন্তু কাজ পাবো। কাজটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার কাজ হচ্ছে পি, এই যে দেখো সমচাপীয় প্রক্রিয়ার কাজ হচ্ছে পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, আয়তন বাড়লে ভি টু বড় হবে, বিয়োগফলটা প্লাস আসবে। আয়তন ছোট হলে, মানে এই বাম দিকে আসলে, এদিকে আসলে ভি টু ছোটো হবে, শেষ আয়তনটা ছোটো হবে, তখন বিয়োগফলটা মাইনাস আসবে, মানে কিন্তু কাজ মাইনাস হবে, সিম্পল। সো সবাই এতটুকু বুঝে ফেলছি। তো আজকের ক্লাসে আমরা এটা জেনে ফেলছি তাপগতিবিদ্যার 4 নাম্বার লেকচারে, এবং তোমার নিশ্চয়ই ইম্পর্টেন্ট কতগুলো নোট, আমাদের নোট কন্টেস্ট চলতেছে, এবং আজকে 4 নাম্বার লেকচার, পুরো 15টা লেকচারের উপরেই কিন্তু আমি হচ্ছে গিয়ে তোমাদের রেজাল্টটা দিব। এখন অনেকে মনে করি শুধুমাত্র সুন্দর করে হাতের লেখা আর সুন্দর করে একদম স্কেল বসিয়ে লিখছি, অঙ্ক করছি, সেই নোটকেই ভাইয়া প্রাইজ দিবে। এই আশা কিন্তু দূর আশা হয়ে যাবে। শুধুমাত্র সুন্দর করে সাজায় নোট করছি এই জন্যই প্রাইজ পাবো এমন না। কজ প্রথম 2 লেকচার 4 লেকচার অনেকে সুন্দর করে করবে, 5 6 7 8-এ যায় অনেকে তেল শেষ, তাই না? ফুয়েল শেষ, এমনিতেও মনে করো যে যুদ্ধ চলতেছে, হরমোজ প্রণালী বন্ধ করে দিছে, তেলের দাম এমনিও বাড়তেছে। সো যাই হোক, অল আই এম ট্রাইং টু সে যে যে ইফেক্টিভ নোট দেখবো, যে সব কিছু সুন্দর মতো নোট করছে যেভাবে করার কথা, সংখ্যায় কোনো ভুল আসে নাই, পাশাপাশি ব্যালেন্স সেটাই দেখবো। এবং নোটে কিন্তু অনেক ডিটেলস থাকে, আমি যা বোর্ডে লিখি তা তোমরা খাতায় লিখো, এটা বুঝতে পারছি। আমি যা বোর্ডে লিখি এরকম খাতায় লিখো। কেউ কেউ আছে এক্সট্রা একটু লিখে রাখো নোট করে, আমি যেটা মুখে বলি ওটাও দেখা হবে। তো নোট কম্পিটিশনে শুধুমাত্র সৌন্দর্য না, সৌন্দর্য হচ্ছে গিয়ে 2 পয়েন্ট ধরে নাও, 5-এর মধ্যে না, 10-এর মধ্যে যদি আমি পয়েন্টিং করি তাহলে সৌন্দর্য তো হচ্ছে 4 পয়েন্ট। ডেফিনেটলি সৌন্দর্য ইম্পর্টেন্ট, স্পষ্ট না হইলে ওই নোট কেমনে কি, তাই না? ওটা তো নিজেই পরে বুঝবে না। তো এটা গেল 4। তারপরে মনে করো যে নির্ভুলতা, এখানে 2 পয়েন্ট, এ হলো 6 পয়েন্ট। তারপর হলো এক্সট্রা নোটস, যে তুমি যে এক্সট্রা আরও কিছু পয়েন্ট আমি বলছি তুমি ওটাকে সুন্দর করে গুছায় রেখছো, সেখানে আরও 2 পয়েন্ট, এই যে 8 পয়েন্ট। তাহলে আর 2 পয়েন্ট কোথায় বলো তো? আর 2 পয়েন্ট হচ্ছে গিয়ে ইফেক্টিভনেস, তুমি কত ইফেক্টিভভাবে নোটটা করছো। অনেকে আদায় এই খাতা পৃষ্ঠা নষ্ট করে রাখছে, ইফেক্টিভ কথা, এই নোটটা তৈরি করার পরে তুমি তো এই নোটটা আবার রিভিশন দিবা, নোটটা করে কম্পিটিশন জিতে গেছি আমি একদম হয়ে গেছি এরকম না, ওটা তোমাকে পরবর্তীতে পড়তে হবে। যাই হোক, তো নোট কম্পিটিশন যারা করতেছো তারা জানো যে 5 জনের জন্য 5,000 টাকা করে প্রাইজ মানি থাকতেছে, এবং দ্যাটস হিউজ। আসলেই কি, টাকা কোনো ম্যাটার না, দ্য ম্যাটার ইজ তুমি যদি ভালো করো, এই নোটটা তোমার গুছায় যাবে, ফিজিক্সের 15% হয়ে যাবে, পাশাপাশি তুমি ম্যানারটা বুঝে যাবা কোন ম্যানারে তোমাকে ফিজিক্সটা পড়তে হবে, দ্যাটস ইট। এটা একটা। এবং নোট কোথায় আমরা আপলোড করব? নোট আমরা হচ্ছে ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে এবং আরএমএইচ স্টুডেন্ট গ্রুপে আপলোড করবা। আমি প্রত্যেকটা নোটকে ইভ্যালুয়েট করতেছি, গেল এটা
পাশাপাশি আরএমএইচ এবং ফিজিক্স মিনাক ইউটিউব চ্যানেলে আমাদের প্লেলিস্টটা পেয়ে যাবা। প্লেলিস্টটা ওখান থেকে ফলো করতে থাকবা, বন্ধুদেরকে অবশ্যই জানাবা। নিজে উপকৃত একলা হবা, বন্ধুকে জানাবা না, তার মানে তুমি একজন স্বার্থপর মানুষ, তো ডোন্ট বি দ্যাট। এবং রমাদান 499 কুপন কোড ইউজ করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবা, যাতে করে তুমি 11 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট পাবা 500 টাকা করে। ডিসকাউন্ট ডাজেন্ট ম্যাটার, কোর্সে তুমি ইভেন্চুয়ালি যুক্ত হবাই এবং সেখানে যুক্ত হয়ে যাবা। সো দ্যাটস ইট, লাভ ইউ অল। 4 নাম্বার লেকচারটি শেষ, এখন সবাই নোটটি করে জমা দিয়ে দিবা এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। সোফা টেক কেয়ার, বাই 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 বাই।